স্বাগত জানাচ্ছি ম্যাথামেটিক্স আয়োজিত 98th ব্যাংকিং প্রফেশনালস এক্সামস এর যে এবিবির টেস্ট করছে আমাদের আজকের ক্লাস রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমরা আজকের ক্লাসটা যেহেতু প্রথম ক্লাস, তো আজকের ক্লাসে আমরা একটু ক্লাসটা শুরু করার আগে একটু কিছু জিনিস আপনাদের পয়েন্ট হিন্টস দিচ্ছি। যে ধরেন এই ব্যাংকিং ডিপ্লোমার কথাটা মাথায় আসলে না, আমি স্টুডেন্টদের কাছ থেকে অনেক ধরনের ফিডব্যাক পাই। অনেকে খুব টেন্স যে কিভাবে শেষ করব, অনেকে মনে করে যে 6টা সাবজেক্টের ভিতরে আমি 3টা সাবজেক্ট এবার পরীক্ষা দিই, ভালো করে প্রিপারেশন নিয়ে পরের বার 3টা পরীক্ষা দিই। আবার অনেকে এটাকে খুব 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 পেইনফুল মনে করে আর কি, যে কিভাবে পাশ করব কিনা, কতদিন লাগবে। সো অনেক ধরনের কোশ্চেন, অনেক টেনশন, অনেক 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 হেডেক। সো আমি আপনাদের খুব সহজ করে দিচ্ছি জিনিসটা, পুরো ব্যাংকিং ডিপ্লোমাটা আমি আজকে খুব সহজ করে দিচ্ছি। আপনি একটা কথা চিন্তা করেন যে আপনার ব্যাংকিং ডিপ্লোমা, আপনার যত পার্ট 2 এর স্টুডেন্ট, সো আপনারা অলরেডি 6টা সাবজেক্ট পাস করে আসছেন। হ্যাঁ, সো পার্ট 2 তে আপনাকে 6টা সাবজেক্ট পাস করা লাগবে। সো পাস করা লাগবে এবং এটা করতেই হবে, এটা যেমন সত্য, এবং এটা যে খুব কঠিন ওইটাও কিন্তু সত্য। যে এত কঠিন কিছু না, মানে ওইটাও সত্য যে খুব 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 সহজ না হইলেও যে খুব কঠিন একটা জিনিস আপনার লাইফে, এটা কিন্তু না। কারণ আপনি লাইফে অনেক কিছু পার করে আসছেন, আপনি গ্রাজুয়েশন করে আসছেন, পোস্ট গ্রাজুয়েশন করছেন, আপনি ব্যাংকে ইন্টারভিউ দিয়ে পরীক্ষার টিকে তারপর ব্যাংকে চাকরি করতেছেন, এবং ব্যাংকে কিন্তু অনেক কঠিন কঠিন কাজ করতেছেন আপনি। তো আপনি শিওর থাকেন এটা খুব বেশি কঠিন না, জাস্ট একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা ফেলে দিব, আপনি পাস করে যাবেন। তো সো এবার একটা পয়েন্টে আসি আপনাদের, যে ধরেন আপনি একটা কথা চিন্তা করেন, ধরেন আপনি খাতাটা ইভ্যালুয়েট যে করবে সে কি চায়? সে চায় যে আপনি 100 নাম্বারের কোশ্চেন, আমরা তো জানি যে 5টা 20 নাম্বার করে, 5 20 100, 5টা কোশ্চেন, 5টার ভিতরে আবার প্রত্যেকটার ভিতরে সাবহেড থাকে 4টা। সো টোটাল আমি অন এন এভারেজ ধরতে পারি যে আপনি 20টা কোশ্চেন, 100 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসবে, আপনি পরীক্ষায় লিখবেন। সো একটু চিন্তা করেন যে যে পরীক্ষাটা খাতাটা দেখতেছে উনি কি চায়, নর্মালি কি চায়? যে সে চায় যে 5 নাম্বারের জন্য সে 1 অথবা 1.5 পেজ লিখবে এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করবে, প্রত্যেকটা কোশ্চেনের লেন্থ অলমোস্ট সেম থাকবে, এবং আরেকটা জিনিস চাই একুরেসি, যে কোশ্চেনে যে জিনিসটা বলছে আপনি ওই জিনিসটা ঠিকভাবে লেখছেন কিনা। এই পয়েন্ট গুলো যদি কোনো এক্সামিনার পায় এবং সে যদি খাতাটা নাও পড়ে, একবার যদি উল্টায়, আপনাকে কিন্তু পাশ করাইতে সে বাধ্য। কারণ সে তো মানুষ একজন, তাই না? এটা কিন্তু কল্পনা করার কারণ নাই যে ইচ্ছা করে ফেল করাচ্ছে, যদি সে খাতা দেখে থাকে আর কি। সো একজন এক্সামিনারের সামনে যদি আপনার খাতাটা পড়ে, একটু চিন্তা করে দেখেন তো, যে এক্সামিনার যদি দেখে যে প্রত্যেকটা লেখা ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, লেন্থ ঠিক আছে, আপনি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন, আপনাকে কিন্তু সে চাইলেও ফেল করাইতে পারবে না। আরেকটা জিনিস, সবাই তো হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিং সে কিন্তু এই অমানবিক কাজটা করবে না। সো আপনি লজিক্যালি চিন্তা করেন যে আপনার যদি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার ঠিকভাবে থাকে, লেন্থ ঠিকভাবে থাকে, অ্যান্সার একুরেসি থাকে, তাহলে আপনি পাস করবেন। এটা এটা বিশ্বাস করেন, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে না, আপনি মোটিভেশন পাবে না, পড়ার জন্য মোটিভেশন পাবে না। আর এই যে জিনিসটা, আপনি যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লিখবেন, এটাকে সহজ করার জন্য ম্যাথমেটিক্স আপনাদের জন্য কাজ করতেছে। আপনি আমার নোটগুলো পড়বেন, আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে দেখবেন পাস হয়ে গেছে। সো বটম লাইন কি, আপনারা জিনিসটা খুব ইজি ভাবে নিবেন, খুব খুব বেশি প্যানিক হবেন না, এবং একটা স্ট্রাকচার হয়তো আগাবেন, আমার সাথে আগাবেন। আমি ক্লাস করাচ্ছি, ক্লাসগুলো শুনবেন, নোটগুলো পড়বেন আমার সাথে। আমি যে ফ্লোতে আগাচ্ছি, আমি আজকে ক্লাস নিচ্ছি রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ফার্স্ট ক্লাস। সো আগামীকাল সেকেন্ড ক্লাস, আপনি সেকেন্ড ক্লাসটা করবেন, ফার্স্ট ক্লাসটা করবেন, পুরো সপ্তাহ ধরে রিস্ক ম্যানেজমেন্ট পড়বেন। আপনি সপ্তাহ শেষে বৃহস্পতিবারে দেখবেন যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট বইটা অনেকটা আয়ত্তে চলে আসছে, অনেকটা আয়ত্তে চলে আসছে। তখন আপনি কি করতে পারবেন? আপনি নিজেই ফিল করতে পারবেন যে হ্যাঁ, আমি এখন পরীক্ষায় বসলে আমি পারবো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু এটা আজকে ফার্স্ট ক্লাস, এখানে আরেকটা জিনিস চিন্তা করেন, আমাদের ভিতরে কিন্তু একটা টেনশন কাজ করে, আমি পড়ছি ঠিক আছে, আমি জানি সবকিছু, পরীক্ষায় লিখতে পারবো কিনা। কিন্তু একটা জিনিস মনে করে দেখেন তো, আপনার লাইফে যত পরীক্ষা দিচ্ছেন, আপনার যদি প্রিপারেশন ভালো থাকে, আপনার কোশ্চেন যেভাবে আসুক না কেন, আপনি যতই টেনশনে থাকেন না কেন, আপনি যতই টায়ার্ড থাকেন না কেন, আপনার যদি প্রিপারেশনটা ভালো থাকে, আপনি যদি জিনিসগুলো জানেন, অবশ্যই আপনি ভালো পরীক্ষা দিতে পারবেন। এটা কিন্তু হয়ে আসছে, হিস্ট্রিক্যালি যদি আপনি অ্যানালাইসিস করেন তাইলেও পাবেন, এবং ফিউচারে আপনি আশা করতে পারেন যে আপনার যদি প্রিপারেশনটা বেটার হয়, আপনি অবশ্যই ভালো একটা পরীক্ষা দিতে পারবেন এবং পাস অবশ্যই করবেন। সো চলুন আমরা আজকে ক্লাসটা শুরু করি, এই আশা নিয়ে যে আমরা সবগুলো সাবজেক্ট একবারে পাস করব, আমরা সুন্দর একটা প্রিপারেশন নিব, সুন্দর একটা পরীক্ষা দিব, এবং সুন্দর একটা রেজাল্ট পাবো। সো আজকের ক্লাসে আমরা রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আমরা দুইটা ক্লাসে আমরা পুরা 7টা চ্যাপ্টার কভার করব। আজকের ক্লাসে আমরা 3টা মডিউল পড়বো। সো 7টা চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, আমরা আরেকটা জিনিস আমি বলে রাখি, আমরা প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে কিন্তু আমরা কি কি পড়তে যাচ্ছি, ওই সাবজেক্টে কি কি পড়তে যাচ্ছি ওইটা একটু ডিভিশন দিব, একটু দেখার চেষ্টা করব। কারণ কি, হিস্ট্রিক্যালি দেখা গেছে, আপনি যদি ধরেন আপনি কি পড়তে যাচ্ছেন এটা যদি আপনি আগেই জানেন, মেন্টালি যদি প্রিপারেশন, মানে আপনার যদি আগেই জানেন এবং বুঝেন যে আমি এটা পড়তে যাচ্ছি, তখন কিন্তু আপনার জন্য কি হয়, যে এই জিনিসটা কি কি হয়, যে সহজ হয়, যে এই জিনিসটা সহজ হয় যে আপনি আপনার ব্রেনের ভিতরে আপনি যখন ওই জিনিসটা পড়েন, তখন কিন্তু
ব্রেন এটা নিয়ে নেয় যে আপনি কি, সরি আমার ভিউটা আসতেছে না। ওকে, যেটা বলতেছিলাম যে আমরা ক্লাসে ফিরে আসি। এই সাবজেক্টে আমরা 2টি ক্লাসের মাধ্যমে টোটাল 7টা মডিউল শেষ করব, এবং আজকের ক্লাসে আমরা 3টা মডিউল শেষ করব। সো আমরা প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে আমরা কি পড়তে যাচ্ছি ওইটা দেখার চেষ্টা করবো। এটা দেখলে কি হয়, আপনার ব্রেনটা প্রিপেয়ার্ড হয় যে আপনি এই জিনিসগুলো জানতে যাচ্ছেন। সো এটা একটা রিভিশনের মতো কাজ করে। হ্যাঁ, আমরা যখন ধরেন আমরা আপনার কোনো কিছু মনে রাখার জন্য কি করা হয়, আমি 2বার পড়ি 3বার পড়ি, বা তারপরে গিয়ে কিন্তু আমার জিনিসটা মাথায় মনে থাকে। বাট আমরা যখন কোনো পড়া শুরু করতে যাব, যখন আমি দেখবো যে আমি এই জিনিসগুলো পড়তে যাচ্ছি, তখন এটা রিভিশনের মতো কাজ করে। তারপর আমি যখন পড়তে যাব তখন এগুলো ব্রেনে আটকে যায় সহজে। সো আমরা এই পুরো সাবজেক্টের 7টা চ্যাপ্টারের ভিতরে প্রথম চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন দেখবো, এখানে রিস্ক ম্যানেজমেন্টের বেসিক কথাগুলো দেখবো। সেকেন্ড চ্যাপ্টারে রিস্ক আইডেন্টিফিকেশন অ্যাসেসমেন্ট, আমরা এখানে নাম থেকে বুঝতে পারতেছেন আমরা এখানে রিস্ক আইডেন্টিফাই করার জিনিসগুলো দেখবো এবং অ্যাসেসমেন্ট করার প্রসেসটা শিখবো। 3 নম্বর চ্যাপ্টারে রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, আমাদের জানেন সবাই রিস্ক ম্যানেজমেন্ট কারা কারা করে, বোর্ড মেম্বাররা এটার মধ্যে রেসপন্সিবল থাকে। তার সাথে সাথে আমার ম্যানেজমেন্ট, টপ লেভেল ম্যানেজমেন্টে যারা আছে, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে যারা আছে, ওরা রেসপন্সিবল টু ম্যানেজিং রিস্ক অফ এন ব্যাংক। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা থার্ড চ্যাপ্টারে দেখবো। তার পরবর্তী চ্যাপ্টারে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। 5 নম্বর চ্যাপ্টারে আমরা এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের ইমপ্লিমেন্টেশনের স্টেপগুলো দেখবো, এবং 6 নম্বর চ্যাপ্টারে আমরা পলিসি ইনিশিয়েটিভ মানে রেগুলেটরি পয়েন্ট থেকে রিস্ক ম্যানেজমেন্টের স্টেপগুলো দেখবো, এবং লাস্টের চ্যাপ্টারে আমরা বেসেল ক্যাপিটালের ফ্রেমওয়ার্কটা দেখবো। সো চলুন দেখে যাক আজকে ক্লাস আমরা কি কি দেখতে যাচ্ছি। আজকে ক্লাস আমরা প্রথম চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন অফ রিস্ক ম্যানেজমেন্ট, এই চ্যাপ্টারে আমরা দেখবো রিস্ক ম্যানেজমেন্ট কি, রিস্ক ম্যানেজমেন্টের সাথে আমার রিস্ক অ্যাসেসমেন্টের ডিফারেন্সটা কি, আমার রিস্ক কালচার নিয়ে কথা বলবো, আমরা রিস্ক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, রিস্ক অ্যাপাটাইট নিয়ে কথা বলবো। রিস্ক অ্যাপাটাইট এই টার্মটা আপনি অন্য একটা সাবজেক্টেও পাবেন, সো এটা নিয়ে কথা বলবো, এবং এই চ্যাপ্টারের শেষে আমরা রেসিডুয়াল রিস্ক নিয়ে কথা বলবো। আজকে ক্লাসে আমরা সেকেন্ড চ্যাপ্টারে রিস্ক আইডেন্টিফিকেশন এবং অ্যাসেসমেন্টের প্রসেসটা জানার চেষ্টা করবো। সো রিস্ক আইডেন্টিফিকেশন এবং অ্যাসেসমেন্টে আমরা কি করে থাকি, রিস্ক আইডেন্টিফাই করে থাকি, আইডেন্টিফাই এর ক্ষেত্রে অ্যাসেসমেন্টে আমরা এই জিনিসটা করে থাকি যে আমরা রিস্কটা আইডেন্টিফাই করি। এখানে রিস্ক ম্যানেজমেন্ট করা হয় না, শুধু আইডেন্টিফাই এবং অ্যাসেসমেন্ট করা হয়। আমরা আজকে ক্লাসে লাস্টের চ্যাপ্টারে রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস এন্ড চেকলিস্ট দেখবো। সো রেসপন্সিবিলিটি অলরেডি বলছি আমরা যে আমার রিস্ক ম্যানেজ করার জন্য কারা কারা রেসপন্সিবল, বোর্ড মেম্বাররা রেসপন্সিবল। আমরা সবাই জানি প্রত্যেকটা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে, এবং এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে। সো ওরা কি করে পুরো ব্যাংকের রিস্ক গুলাকে মনিটর করে থাকে। তার সাথে সাথে আমার কি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন আছে, ওরা কাজ করে ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিট কাজ করে থাকে। সো এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। সো আমরা চলুন শুরু করা যাক আজকে ক্লাসের ফার্স্ট চ্যাপ্টার মডিউল এ, ইন্ট্রোডাকশন টু রিস্ক ম্যানেজমেন্ট। সো ইন্ট্রোডাকশন টু রিস্ক ম্যানেজমেন্টের একবারে শুরুতে আমরা যে রিস্ক জিনিসটা কি, তো আমি একটা রিস্ক ম্যানেজমেন্ট বই পড়তেছি, হ্যাঁ একটা সাবজেক্ট পড়তেছি। সো সাবজেক্টে শুরু করার আগে আমাকে দেখতে হবে যে আসলে রিস্ক জিনিসটা কি। সো সহজ কথা, রিস্ক জিনিসটা হলো, রিস্কটা হলো পসিবিলিটি অফ আনসার্টেন আউটকাম, যে আউটকামটা, যে রেজাল্টটা, যে ঘটনাটা ঘটতে পারে, ওই ঘটার যে পসিবিলিটিটা ওইটাই হলো আমার রিস্ক। তার মানে বোঝা যাচ্ছে কি এটা কাউন্ট করা যায়। আমি যেহেতু পসিবিলিটির কথা বলতেছি, তার মানে এটা কাউন্ট করা যায়। হ্যাঁ, আমি কোনো কাস্টমারকে লোন দিলাম, এটা ডিফল্ট হওয়ার চান্স হইলো 40%। সো এই যে 40% আমি কাউন্ট করতেছি, আমি ডেটা দিয়ে বলতে পারতেছি যে 40% রিস্ক হওয়ার মানে ডিফল্ট হওয়ার চান্স। সো এই যে মেজার করা যাচ্ছে আনসার্টেন ইভেন্টটা, যে ইভেন্টটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, ওইটাই হলো আমার রিস্ক। ইমপ্লিকেশনটা কি, যে আমার ইমপ্লিকেশন কি, আমার যদি কোনো কারণে রিস্কটা অ্যারাইজ হয় তখন আমার কি হইতে পারে, ফাইন্যান্সিয়াল লস হইতে পারে, আমার রেপুটেশন লস ড্যামেজ হইতে পারে, অথবা অপারেশন ডিসরাপশন হইতে পারে, হ্যাম্পার হইতে পারে। যদি রিস্কটা অ্যারাইজ হয়, আমার কোনো ব্রাঞ্চে যদি আগুন লাগে, তখন কিন্তু আমার ওই ব্রাঞ্চের অপারেশনটা 1 সপ্তাহ অথবা 15 দিনের জন্য বন্ধ রাখা লাগতে পারে। সো ওইটা হইলো আমার ইমপ্লিকেশন, যে আমার রিস্ক যদি অ্যারাইজ হয়, আমার আগুন যদি লেগে যায়, তখন আমার অপারেশনটা হ্যাম্পার হবে। ঠিক আছে, আমার কোনো কাস্টমার যদি ডিফল্ট হয়ে যায়, সে যদি টাকাটা রিপে না করে, তখন আমার ফাইন্যান্সিয়াল লস হবে, ওই টাকা আমার লস হবে, এটা হবে ফাইন্যান্সিয়াল লস। সো এই হলো আমার রিস্কের ইমপ্লিকেশন। এক্সাম্পল কি হইতে পারে, যে আমি কোনো কাস্টমারকে লোন দিলাম, লোনটা রিপে হইলো না, সো এটা কিন্তু আমার জন্য একটা রিস্ক, এটা আমার ফাইন্যান্সিয়াল লস হবে। সো আমরা প্রত্যেকটা ডেফিনিশন কিন্তু এক্সাম্পল দিব। হ্যাঁ, সো এক্সাম্পলটা আপনি অবশ্যই বানায় দিবেন, আপনি আমার নোটে আছে, আপনি পড়ে যাবেন, আমার ক্লাসে আছে, আপনি দেখবেন, এবং পরীক্ষা হলে কিন্তু ওইটাই বসাই দিয়ে আসবেন। এবং এক্সাম্পলটা যে খুব খুব মনে রাখার জিনিস তা না, আপনি কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করবেন যে হ্যাঁ এটার এক্সাম্পল এটা হইতে পারে, আপনি ব্রেন স্টর্মিং করবেন, তাহলে অ্যান্সারটা সহজ হয়ে যাবে। সো আমার এতক্ষণ যে বললাম, আমার রিস্ক হইলো কি, আমার আনসার্টেনিটি
যে ফিউচারে কোনো ঘটনা ঘটতে পারে যেটা মেজার করা যায়, এবং এটা ইমপ্লিকেশনটা হলো ফাইন্যান্সিয়াল লস হতে পারে, রেপুটেশন লস হতে পারে। সো আমার তাহলে অবশ্যই ম্যানেজ করা লাগবে, রিস্ককে এভাবে ফেলে রাখা যাবে না। কোনো যদি রিস্ক অ্যারাইজ হওয়ার চান্স থাকে আমাকে অবশ্যই রিস্কটা ম্যানেজ করা লাগবে। হ্যাঁ, এবার আসে আনসার্টেনিটি কি। তাহলে আমি বলতেছি রিস্ক হইলো আমার কি, রিস্কটা হইলো আমার পসিবিলিটি অফ আনসার্টেন আউটকাম। আমি আনসার্টেন ওয়ার্ডটা ইউজ করতেছি রিস্কের ডেফিনিশনে। এখন আমার যদি কোশ্চেন আসে যে আনসার্টেনিটি কি, তখন কিন্তু আমরা পাজল হয়ে যাই, ওটা অ্যান্সার দিতে পারি না। তো আনসার্টেনিটি হইলো যে ল্যাক অফ প্রেডিক্টেবিলিটি। আপনি রেড মার্কেট যে মানে শব্দ দুই তিনটা, এটা মনে রাখলেও কিন্তু আপনি ট্রু পেয়ে যাবেন, পরীক্ষায় লিখতে পারবেন যে ল্যাক অফ প্রিডিক্টেবিলিটি, যেটা প্রিডিক্ট করা যায় না ওইটাই হলো আমার আনসার্টিনিটি। হ্যাঁ, সো আমি রিস্কে বলছিলাম রিস্ক মেজার করা যায়, যে আমার লস হওয়ার চান্স কত, কাস্টমার ডিফল্ট হওয়ার চান্স কত, এটা মেজার করা যায়। আমি বলতে পারি যে 40% অথবা 80% ডাটা দিয়ে, বাট আনসার্টিনিটির ক্ষেত্রে মেজার করা যায় না, অনেক ক্ষেত্রেই মেজার করা যায় না। সো আরেকটা আমি ডিফারেন্স পেয়ে গেলাম যে রিস্কের সাথে আনসার্টিনিটি। ঠিক আছে, এক্সাম্পল কি হইতে পারে, যে আমার আননোন আউটকাম, যেমন আমার ইকোনমিক ফ্লাকচুয়েশনের কারণে হইতে পারে, আমার মার্কেট ভোলাটিলিটির কারণে হতে পারে, পলিসি চেঞ্জের কারণে হতে পারে। আমি এখানে একটু একটু ডিটেল যাই। হ্যাঁ, ধরেন ইকোনমিক ফ্লাকচুয়েশন, আপনি দেখেন পুরো ওয়ার্ল্ডে যদি তাকান অথবা বাংলাদেশ ইকোনমিতে যদি তাকান, তখন কিন্তু আপনি দেখবেন যে ফ্লাকচুয়েশন থাকেই। 10 থেকে 15 বছর পর পর কিন্তু ইকোনমি ফ্লাকচুয়েট করে, এটা রিসেশনে চলে যায়, আবার বুম হয়। হ্যাঁ, সো এই যে ফ্লাকচুয়েশনটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রিডিক্ট করা যায় না, অনেক ক্ষেত্রেই প্রিডিক্ট করা যায় না। যেমন আমার করোনার কারণে যে আমার ইকোনমিক ডাউনটার্নটা হয়েছে, এবং আমার ইউক্রেন যুদ্ধের কারণে যে ডাউনটার্নটা হয়েছে, আমি যখন ইউক্রেন যুদ্ধ হবে, যুদ্ধ যখন লেগে যাবে, তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে পুতিন যুদ্ধে যাচ্ছে। বাট আপনি যদি তার 6 মাস আগের কথা চিন্তা করেন অথবা 1 বছর আগের কথা চিন্তা করেন, তখন কিন্তু ইকোনমিস্ট যারা ছিল, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু যে আন্ডারস্ট্যান্ড যে পুতিন যুদ্ধে যাচ্ছে। সো অনেক ক্ষেত্রে এটা মানে যখন আমার প্রিডিক্ট করা যাবে না, ওইটাকে আমি আনসার্টেনিটি বলবো। চ্যালেঞ্জটা কি, আমার রিস্ক আমি মেজার করতে পারি, ডেটা দিয়ে অ্যানালাইসিস করতে পারি, আমি প্রপার স্টেপ নিতে পারি। বাট আনসার্টেনিটির চ্যালেঞ্জটা হলো, প্রবলেমটা হলো, আমি কি করতে পারি না, যেহেতু প্রিডিক্ট করতে পারি না, আমি প্রপার স্টেপ নিতে পারি না। ঠিক আছে, সো সো আমার এটা বললে তো হবে, একটা ব্যাংক যখন এমডি চালায় বা একটা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি যখন একটা ব্যাংক অপারেট করে, সো কমিটি কিন্তু বলতে পারবে না যে আমি এটা মেজার করতে পারবো না। তো সো আমি আনসার্টেন ইভেন্ট হইলে যে তার উপর দায়ভার বর্তাবে না তা না, তার উপর কিন্তু ম্যানেজমেন্টের উপর কিন্তু দায়ভার বর্তাবে। সো এটা তাহলে কিভাবে আমি এটা মিটিগেট করতে পারি, কিভাবে আমি আনসার্টেন ইভেন্টগুলো ম্যানেজ করতে পারি, আমি কি করতে পারি, ফ্লেক্সিবল রাখতে পারি। হ্যাঁ, আমার প্রসেসটাকে আমি ফ্লেক্সিবল রাখতে পারি, যে কখনো যদি করোনা হয় আমি ভার্চুয়ালি ব্যাংকিং করবো। হ্যাঁ, সো আমি আমার প্রসেসগুলোকে ফ্লেক্সিবল রাখবো, যাতে আমি কি করতে পারি, আনসার্টেন ইভেন্ট হইলে আমি কি করতে পারি, মিটিগেট করতে পারি, আমি আনসার্টেন ইভেন্টেও আমার ব্যবসাটা রান করতে পারি। সো আমরা এবার চলে যাচ্ছি, আমরা তাহলে কি করলাম, এই মানে এই এই যে ফার্স্ট একবারে শুরুতে যে আমি রিস্ক কাকে বলে এটা দেখলাম, এবং আনসার্টেনিটি কাকে বলে এটা দেখলাম। এখন আমরা খুব অলরেডি অবশ্যই এই জিনিসটা জানি যে আমরা রিস্ক এবং আনসার্টেনিটির ডিফারেন্সটা। সো আমরা কিন্তু আমি আমার ইন্ট্রোডিউটরি ক্লাসে বা ওরিয়েন্টেশন ক্লাসে বলছি যে আমার হ্যান্ড নোটে বা আমার প্রেজেন্টেশনের প্রত্যেকটা ডিফারেন্স 5টা করে লিখবো। ঠিক আছে, একটা ডেফিনিশন দিব, একটা এক্সাম্পল দিব, 2টা হয়ে যাবে। ডেফিনিশনে 3টা পয়েন্ট নিবেন, 3টা হয়ে যাবে। হ্যাঁ, সো এই 5টা পয়েন্ট হয়ে যাবে। সো চলুন আমরা শুরু করি যে রিস্ক এবং আনসার্টেনিটি ডিফারেন্সটা কি কি। ডেফিনেশন আমরা অলরেডি জানি, রিস্ক হলো নোন প্রবাবিলিটি অফ আউটকাম, যে আমার যেটা আমি মেজার করতে পারি ডেটা দিয়ে, এবং আনসার্টেনিটি হলো আমার আননোন প্রবাবিলিটি অফ আউটকাম, যেটা অনেক সময় আমি কি করতে পারি না, মেজার করতে পারি না। 2 নম্বর ডিফারেন্স হলো কোয়ান্টিফায়াবল, এটা আমরা ডেফিনিশনে চলে আসছে যে আমি কি করতে পারি, হ্যাঁ ইয়েস, রিস্ক মেজার করা যায়, কোয়ান্টিফাই করা যায়, এবং আনসার্টেনিটিতে কিন্তু কোয়ান্টিফাই করা যায় না। আপনি কিন্তু দেখতেছেন মানে খুব খুব ম্যাজিক্যাল জিনিস, কিন্তু আপনি ডেফিনিশন থেকে কিন্তু আরেকটা ডিফারেন্স পেয়ে গেছেন, এবং সবগুলা ডিফারেন্স কিন্তু ডেফিনিশন থেকে চলে আসবে। হুম, আপনি প্যারাফ্রাইজ করে লিখবেন, আপনি আপনি ওই ওয়ার্ডটাকে ফোকাস করে লিখবেন। সো আসলে অ্যাকচুয়াল লাইফে কিন্তু এর বাইরে কিন্তু ডিফারেন্স নাই। হ্যাঁ, আপনি মনে করেন না যে আপনাকে একটা শর্টকাট মেথড শেখাচ্ছি, যেটা ভায়োলেশন অফ মানে এক্সামিনারের রুলস ভায়োলেট করে আপনাকে কোনো কিছু মানে নতুন কিছু শিখাচ্ছি বা টেকনিক শিখাচ্ছি, যেটা আপনার মানে আপনার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, ওইরকম কিন্তু না। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ডে ফলো করি কিন্তু মানে সবগুলা মানে একাডেমিক বই লেখা হয়েছে, বাট ওইখানে হয়তো খুব খুব ডিফারেন্ট ভাবে লেখছে, অনেক বেশি লেখছে, এই কারণে আপনি কি করতে পারেন না, মানে আপনি ওই রিভিল করতে পারেন না আসলে সেম জিনিসটা ডেফিনেশন থেকে আসছে। বাট আমি আমার প্রেজেন্টেশন গুলো, আমার পাওয়ার পয়েন্ট গুলো আমি ওইভাবে সাজাইছি, আমি খুব দেখেন এখানে কিন্তু খুব কম শব্দ দিয়ে সাজাইছি, তাই না? তো এই যে কম শব্দ দিয়ে সাজানোর মূল কারণটা হলো যাতে আপনার চোখে লাগে যে হ্যাঁ এই শব্দগুলো জানলে আমি কি করতে পারবো, অ্যান্সার লিখতে পারবো। আপনি যখন পরীক্ষা হলে বসবেন, আপনি যখন অ্যান্সার লিখবেন, তখন এত কম শব্দ লিখেন না, আপনি একটু বাড়ায় লিখবেন, পুরো সেন্টেন্স লিখবেন, বাড়ায় লিখবেন,
হ্যাঁ, যাতে আপনার পরীক্ষা 5 নাম্বারের জন্য 5টা ডিফারেন্স যাতে পুরো 1 পেজ কভার করে অথবা 1.5 পেজ কভার করে। হ্যাঁ, আমরা পড়ায় ফিরে যাই। 3 নাম্বার ডিফারেন্স হলো ডিসিশন মেকিং। সো আমি যেহেতু রিস্কটা মেজার করতে পারি, কাউন্ট করতে পারি, সো ডিসিশন মেকিং খুব ইজি হয়। বাট আনসার্টেনিটির ক্ষেত্রে কি করতে পারে, আমি কিন্তু ডিসিশন নিতে হয় জাজমেন্টের বেসিসে। আমার কিন্তু আমার স্ট্যাটিস্টিক্স এর ডাটা বেসিসে ডিসিশন নিতে পারি না, আনসার্টেনিটির ক্ষেত্রে আমি জাজমেন্টের বেসিসে ডিসিশন নেই। আজকে একটু চিন্তা করেন তো, ইউক্রেন যুদ্ধ লাগার পরে যে বাংলাদেশ কিভাবে এফেক্টেড হবে, কি কি ক্ষেত্রে আমার এফেক্ট হবে, হ্যাঁ, ব্ল্যাক সি কন্ট্যাক্ট হবে কিনা। হ্যাঁ, সো এটা কিন্তু যুদ্ধের আগে কিন্তু আসলে পলিসি মেকার যারা ব্যাংকের ম্যানেজমেন্টে যারা আছে এটা কিন্তু প্রিডিক্ট করা খুব টাফ ছিল, হ্যাঁ, যে ব্যাংক কিভাবে এফেক্টেড হবে। প্রথম কথা হলো যুদ্ধ লাগবে কিনা, এটা একটা কোশ্চেন। আরেকটা জিনিস হলো লাগলে আমার ব্যাংক কিভাবে এফেক্টেড হবে, এটা কিন্তু একটা কোশ্চেন। সো আমি তখন জাজমেন্টের বেসিসে ডিসিশন নেই, আমার কাছে ডেটা নাই যে আমার যুদ্ধ হইলে কোন কোন দেশ যুদ্ধে জড়াবে, কোন কোন দেশের রেস্ট্রিকশন আসবে, ওই ডেটাগুলো কিন্তু ছিল না। সো তখন জাজমেন্ট ধারণা করা হয়তো যে হ্যাঁ এটা এটা হইতে পারে, আমি প্রিডিক্ট করে একটা জাজমেন্টের বেসিসে ডিসিশন নিতাম, রিস্ক গুলো মিটিগেট করার চেষ্টা করতাম। 4 নম্বর হলো এক্সাম্পল, আমার আপনি যদি কয়েন টস করেন, তাই না, আমরা ক্রিকেট খেলতে গেলে আমরা মানে ব্যাটিং নিব না বোলিং নিব, সো আমরা কয়েন টস করতাম, তাই না। কয়েন টসের চান্স কি 50-50, আমার হেডও আসতে পারে টেলও আসতে পারে। সো এটা কিন্তু রিস্ক যে আমি কাউন্ট করতে পারতেছি যে আমার কতটুকু মানে হেড আসবে না টেল আসবে। বাট আনসার্টেনিটির ক্ষেত্রে যে আপনি যদি কোনো নিউ প্রোডাক্ট লঞ্চ করছেন, ধরো মেটামেন্টে যখন শুরু করে, হ্যাঁ, আমি জানি আমার কোয়ালিটি ভালো, আমি 10 মিনিটে আমি নোট দিছি, পড়াইছি, বাট তারপর কিন্তু একটা আনসার্টেনিটি ছিল যে আমি কতজনকে কভার করতে পারবো, সেল কেমন হবে, ক্লাসে কতজন জয়েন করবে। সো আমি যখন নিউ প্রোডাক্ট লঞ্চ করতে যাবো, এটা কিন্তু আনসার্টেন যে মানুষ আসলে খাবে কিনা। 5 নম্বর ডিমান্ড হলো ম্যানেজমেন্ট। আমি কি করতে পারি, রিস্কটাকে ম্যানেজ করতে পারি কি ডাইভার্সিফিকেশনের মাধ্যমে, হেজিং করার মাধ্যমে। আমি একটু যদি ডিটেল বলি, ডাইভার্সিফাই করা মানে কি, আমি যদি কোনো একটা সিঙ্গেল কাস্টমারকে আমি বড় ধরনের একটা লোন না দিয়ে আমি কি করলাম, 2টা কাস্টমারে দিলাম, 2টা সেক্টরে আমি লোন দিলাম, তাহলে কি হলো, রিস্কটা ডাইভার্সিফাই হয়ে গেল, আমার ক্রেডিট রিস্কটা কমে গেল। হ্যাঁ, আমি হেজিং এর মাধ্যমে করতে পারি, হেজিং হলে আমি ইন্স্যুরেন্স করতে পারি, হ্যাঁ, বা আমি পজিশন নিতে পারি, আমি শর্ট লং পজিশন নিতে পারি। সো আমার এই ফরেন এক্সচেঞ্জ আমরা হেজিং নিয়ে অনেক ডিটেল কথা বলবো, সো এখানে শুধু নামটাই জানেন। সো আমি কি করতে পারি, এই দুইটার মাধ্যমে আমি রিস্কটাকে মিটিগেট করতে পারি, ম্যানেজ করতে পারি। বাট আনসার্টেনিটির ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যেটা অলরেডি ডেফিনেশন বলে আসছিলাম, আমি ফ্লেক্সিবল থাকবো। হ্যাঁ, আমি ভার্চুয়াল ব্যাংকিং করার ক্যাপাবিলিটি রাখবো, যাতে কোনো আনসার্টেন ইভেন্ট হয়, আমার যদি বন্যায় বাংলাদেশ তলায় যায়, আল্লাহ না করুক, তখন আমি কি করবো, ভার্চুয়ালি ব্যাংকিং করবো। সো এই ছিল 5টা ডিফারেন্স, আমরা খুব সুন্দরভাবে মনে রাখবো, খুব সহজে মনে রাখবো। সো আমরা চলে যাচ্ছি ম্যাটেরিয়াল রিস্ক এন্ড ইটস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। আমার ম্যাটেরিয়াল শব্দটা যখন মাথায় আসে না, আমি প্রথমেই মনে আসে যে ম্যাটেরিয়াল মানে তো মেটাল টাইপের কিছু, তাই না, মেটাল মানে ধাতু টাইপের কিছু, পাথর, সরি, লোহা টাইপের কিছু, তাই না, লোহা জিনিসটা কিন্তু অনেক ভারী হয়। সো ম্যাটেরিয়াল রিস্কটা আপনি ওইভাবে মনে রাখেন, ম্যাটেরিয়াল মানে কোনো মানে মেটাল জাতীয় কোনো কিছু জিনিস যেগুলো খুব ভারী, ওয়েটটা খুব বেশি। সো ম্যাটেরিয়াল রিস্ক হলো ওই রিস্ক, যে রিস্ক গুলার কারণে আমার ব্যাংকের অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের লস হওয়ার চান্স থাকে আর কি, ঠিক আছে, চান্সেস অফ সিগনিফিকেন্ট নেগেটিভ আউটকাম, আমার যে রিস্কের কারণে বড় ধরনের লস হওয়ার চান্স থাকে, ওইটাই হলো আমার ম্যাটেরিয়াল রিস্ক। ওকে, সো রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কি কি হবে, আমার ম্যাটেরিয়াল রিস্ক ম্যানেজ করার স্ট্র্যাটেজি গুলো কি কি হবে। আমি যেহেতু ম্যাটেরিয়াল রিস্কটা বড় ধরনের লস হওয়ার চান্স থাকে, সো স্ট্র্যাটেজি গুলো কিন্তু ওইরকম ওই অ্যালাইনমেন্ট করে আমাকে স্ট্রং স্ট্র্যাটেজি নেওয়া লাগবে। কি হবে, আমার ম্যাটেরিয়াল রিস্কের স্ট্র্যাটেজি হবে আইডেন্টিফিকেশন এন্ড অ্যাসেসমেন্ট। আমার ম্যাটেরিয়াল রিস্কের স্ট্র্যাটেজি হবে আইডেন্টিফিকেশন, আমার আইডেন্টিফিকেশন এন্ড অ্যাসেসমেন্ট। সো ম্যাটেরিয়াল রিস্কের স্ট্র্যাটেজি হবে আমার ম্যাটেরিয়াল রিস্ক যেটা বলতেছিলাম, আইডেন্টিফিকেশন এন্ড অ্যাসেসমেন্ট, আমার মেজারমেন্ট এন্ড মনিটরিং। আমি কি করব, ম্যাটেরিয়াল রিস্ক বড় ধরনের যে রিস্কের ফলে আমার বড় ধরনের লস হওয়ার চান্স আছে, ওইটাকে আমি কি করব, আইডেন্টিফিকেশন এন্ড অ্যাসেসমেন্ট। শুরুতে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব, অ্যাসেস করার চেষ্টা করব। এটা আরেকটা জিনিস মনে রাখেন, আপনি রিস্ক ম্যানেজমেন্টের যে কোশ্চেনই আসুক না কেন, আপনি অনেকবার এই জিনিসটা পাবেন। আপনার রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস বলা হোক, রিস্ক ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি বলা হোক, রিস্ক ম্যানেজমেন্ট স্টেপ বলা হোক, এটা শুধু রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস বলা হোক, ম্যাটেরিয়াল রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস বলা হোক, বা ঠিক আছে, আপনি এই এই জিনিসগুলো কমন মনে রাখেন, যে আমি শুরুতে আইডেন্টিফাই করব, তারপর আমি মেজার করব, মনিটর করব, তারপর মিটিগেট করার জন্য স্টেপ নিব, তারপর আমি রিভিউ করব, আমি আমি ইমপ্লিমেন্টেশন করব, ইমপ্লিমেন্টেশন করেই ক্ষান্ত থাকবো না, আমি টাইম টু টাইম এটা কি করব, রিভিউ করে থাকবো। ঠিক আছে, এই জিনিসগুলো কমন জিনিসগুলো মনে রাখবেন। তো এখানে আমি যেটা বলতেছিলাম, রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গুলো কি হবে, আইডেন্টিফাই করবো, অ্যাসেস করব, মেজারমেন্ট করব, মনিটর করব, মিটিগেট করব, গভর্নেন্স এন্ড কমপ্লায়েন্স এনশিওর করব, তারপর আমি কালচার এন্ড ট্রেনিং, আমি কালচার এবং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব।
আন্ডারস্ট্যান্ডিং ইমার্জিং রিস্ক, আন্ডারস্ট্যান্ডিং ইমার্জিং রিস্ক এন্ড দেয়ার ক্যাটাগরি। আমরা পড়ছি ম্যাটেরিয়াল রিস্ক পড়ছি, তাই না? এখন আমরা চলে যাচ্ছি ইমার্জিং রিস্কে। সো ইমার্জিং রিস্ক, আমার শুরুতে ডেফিনেশনটা কি ইমার্জিং রিস্কের? আমরা আমরা কিন্তু এখানে অনেকগুলো টার্ম পড়বো, একটু 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 মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। হ্যাঁ, আপনি ধরেন রিস্ক ম্যানেজমেন্ট মানে সাবজেক্টে প্রচুর টার্ম থাকবে, কাছাকাছি টার্ম আর কি। আমি একটু আগে পড়ছি ম্যাটেরিয়াল রিস্ক, এখন পড়ছি ইমার্জিং রিস্ক। ইমার্জিং রিস্ক আপনি এইভাবে মনে রাখেন যে ইমার্জিং রিস্ক হলো কোনো আবার যে রিস্ক গুলো না প্রিডিক্ট করা যায় না, হঠাৎ করে চলে আসে। এটা হইতে পারে আমার টেকনোলজির কারণে, হইতে পারে সোশ্যাল কারণে, হইতে পারে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে, হইতে পারে একবারে নিউলি নতুন একটা রিস্ক, আনপ্রিডিক্টেবল একটা রিস্ক, যেটা হঠাৎ করে অ্যারাইজ হইতে পারে। কি কি কারণে অ্যারাইজ হইতে পারে? এটা টেকনোলজিক্যাল কারণে হইতে পারে, সোশ্যাল কারণে হইতে পারে, এনভায়রনমেন্টের কারণে হইতে পারে। এগুলো আমরা ডিটেল পরবর্তীতে আলোচনা করবো। সো ক্যাটাগরি অফ ইমার্জিং রিস্ক কি? আমার ক্যাটাগরি গুলা কি কি? টেকনোলজিক্যাল, আমার ইমার্জিং রিস্কের ক্যাটাগরি গুলা কি কি? এই কোশ্চেনটা কিন্তু আপনার ক্যাটাগরি হিসেবে আসতে পারে, টাইপস আকারে আসতে পারে। ইমার্জিং রিস্কের টাইপস গুলা কি কি, ক্যাটাগরি গুলা কি কি, তখন আপনি কি লিখবেন যে আমার যে কারণে, এটার অ্যান্সারটা হলো যে কারণে ইমার্জিং রিস্ক অ্যারাইজ হয় ওইগুলোই আমার ক্যাটাগরি। হ্যাঁ, আমি আবারও বলতেছি, যে কারণে ইমার্জিং রিস্ক অ্যারাইজ হয় ওইগুলোই আমার ক্যাটাগরি। এবং এই ইমার্জিং রিস্ক ডেফিনিশনে আমি যেহেতু দেখছি যে এটা কি হইতে পারে, হঠাৎ করে যে রিস্কটা অ্যারাইজ হয়, আনসার্টেন, যেটা মানে আনপ্রেডিক্টেবল একটা রিস্ক। কি কারণে অ্যারাইজ হয়? সোশ্যাল কারণে হইতে পারে, টেকনোলজিক্যাল কারণে হইতে পারে। এই কারণে হঠাৎ করে যে রিস্ক গুলো অ্যারাইজ হয়, এটা হলো আমার ইমার্জিং রিস্ক। সো ওই যে ডেফিনিশনের আন্ডারে যেগুলো পড়বে ওগুলোই ক্যাটাগরি। এক নম্বর যেমন টেকনোলজিক্যাল, হ্যাঁ, আমার সাইবার অ্যাটাক হইতে পারে। একটা সময় কিন্তু সাইবার অ্যাটাক ছিল না, এই টার্মটাই কিন্তু পুরো ওয়ার্ল্ডে পরিচিত ছিল না সাইবার অ্যাটাক। কারণ কি, পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেম কিন্তু টেকনোলজি বেসড ছিল না, এই কারণে সাইবার অ্যাটাকের ইস্যু ছিল না। এখন পুরো ওয়ার্ল্ড টেকনোলজি বেসড হয়ে গেছে ফাইন্যান্সিয়াল সেক্টরটা, সো আমার সাইবার অ্যাটাকের ইস্যু চলে আসছে। সো এটা আমার একটা ইমার্জিং রিস্কের ক্যাটাগরিতে পড়ে। এআই ভালনারেবিলিটি, আমরা সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? ধরেন আপনি কোনো ব্যাংকের ওয়েবসাইটে গেলে দেখবেন যে আপনাকে সাথে নিজে নিজে চ্যাট করতেছে। হ্যাঁ, এখন অনেক ওয়েবসাইট আছে যে আপনি ঢুকলেই আপনার সাথে চ্যাট করতেছে। কে চ্যাট করতেছে? এআই চ্যাট করতেছে। আপনি একটা কোশ্চেন দিতেছেন, সে কমন কিছু অ্যান্সার সেট করা আছে, আপনি কমন অ্যান্সার গুলো এআই দিচ্ছে, পরবর্তীতে গিয়ে আপনার হয়তো হিউম্যান ইন্টারভেনশন লাগতেছে। সো ওইটাও কিন্তু আমার একটা রিস্ক। 2 নম্বর হলো এনভায়রনমেন্টাল রিস্ক। এরকম, ঠিক আছে, কোনো ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা সবাই জানি যে সমুদ্রের উচ্চতা বাড়তেছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। সো গ্লোবাল ওয়ার্মিং কারণে যদি সমুদ্রের উচ্চতা আরেকটু বাড়ে, তখন কিন্তু সমুদ্র তীরবর্তী এলাকাগুলো ডুবে যাবে। সো এটা হবে আমার এনভায়রনমেন্টাল রিস্ক। 3 নম্বর হলো সোশ্যাল রিস্ক, যে পাবলিক হেলথ, ডেমোগ্রাফিক্স শিফট। আমার সোশ্যাল রিস্কের ভিতরে, সোশ্যাল রিস্কটা না একসময় আমার কাছে খুব টার্মটা খুব কঠিন মনে হইতো, আপনি একটু সহজে মনে রাখেন। সোশ্যাল রিস্কটা হলো আপনার দ্বিতীয় টার্মটা আসে ডেমোগ্রাফিক শিফট। ডেমোগ্রাফিক শিফটটা হলো, ধরেন আমার বেবি বুমের কথা সবাই জানেন, তাই না? বাংলাদেশ এত এত গ্রো করতেছে কেন? কারণ আমার ইয়াং জেনারেশনটা অনেক অনেক বড়। মানে আমার আমার যারা যারা ওয়ার্কিং পার্সন, যারা ওই ওই গ্রুপটা অনেক বড়, যার কারণে কিন্তু বাংলাদেশ এখন খুব বেশি প্রোডাক্টিভ ডেভেলপিং কান্ট্রি। ঠিক আছে, সো এটা হলো ডেমোগ্রাফিক শিফট। আমার যখন এই সব মানুষগুলো যখন বুড়া হয়ে যাবে, বার্থ রেট যখন কমে যাবে, তখন কি হবে? বেবি বেবি বর্ন হবে না, কম হবে। বাট যারা মিডল এজে ছিল সবাই বয়স্ক হয়ে যাবে, তখন কিন্তু ওই যে মাঝামাঝি যে শ্রেণীটা, যারা কাজ করে, ওয়ার্কিং পিপলের ক্লাসটা কমে যাবে, তখন কিন্তু ইকোনমি ডাউন টার্নে চলে যাবে। সো এটা কিন্তু আমার সোশ্যাল রিস্কের ভিতর পড়ে। ইকোনমিক, যে মার্কেট, এটা আমরা অবশ্য বলে আসছিলাম যে মার্কেট ফ্লাকচুয়েশনের কারণে, ইকোনমিক ডাউন টার্নের কারণে যে রিস্কটা হয়, এটা হলো আমার এটা এই ক্যাটাগরিতে পড়বে। জিওপলিটিক্যাল রিস্ক, যেটা ইউক্রেন যুদ্ধের কথা আপনি বলতে পারেন যে জিওপলিটিক্যাল রিস্ক। লিগ্যাল এন্ড রেগুলেটরি রিস্ক, আমরা জানি বাংলাদেশ ব্যাংক অথবা গভর্নমেন্ট কিন্তু প্রতিনিয়ত পলিসি চেঞ্জ করতেছে, ট্যাক্স ইম্পোজ করতেছে, ব্যাটের রুলস চেঞ্জ করতেছে। এই যে রুলস গুলা যে চেঞ্জ করে, এটা কিন্তু আমার ব্যবসাকে ইফেক্ট করতেছে। এটা হলো লিগ্যাল এবং রেগুলেটরি রিস্কের ভিতরে পড়ে। রেপুটেশনাল রিস্ক, আমার যদি কোনো কারণে রেপুটেশন নষ্ট হয়, এটা অনেক কারণে হতে পারে, ঐচ্ছিক হতে পারে, ইচ্ছা বাইরে হতে পারে। বর্তমানে যেমন ব্যাংকগুলোর এনপিএল এর রেট অনেক বেশি, যার কারণে অনেক ব্যাংক রেপুটেশন রিস্কে পড়ে গেছে, মানুষ ওদের কাছে টাকা রাখে না। সো এটা রেপুটেশন রিস্কের ভিতরে পড়বে। এই সবগুলা 7টাই হলো আমার ইমার্জেন্সি রিস্কের আন্ডারে পড়ে। এখন আসি আমরা একটা মজার একটা টপিকসে, রিস্ক রিটার্ন ট্রেড অফ। এটা আপনাদের জানা লাগবেই, আপনার পার্সোনাল লাইফে খুবই কাজে লাগবে। আমরা না অনেক সময় অ্যানালাইসিস করি না, আমরা শেয়ার কিনতেছি, আমরা ইভিলিতে ইনভেস্ট করতেছি, আমরা ডেস্টিনিতে ইনভেস্ট করতেছি, টাকা ডাবল হয়ে যাবে, আল্লাহ না করুক সবাই করেন, এটা বলবো না, বাট অনেকেই করে থাকি। হ্যাঁ,
সো আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেছি, বাজে শেয়ার কিনতেছি, জেট ক্যাটাগরি শেয়ার কিনতেছি। কেন কিনতেছি? বন্ধু কিনতেছে, বন্ধু বলতেছে এটা ডাবল হবে, সো আমি কিনতেছি। সো আমি কিন্তু রিটার্নটা ফোকাস করতেছি, এখানে রিটার্ন বেশি, হ্যাঁ রিটার্ন বেশি, ইটস দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, যে এখানে রিটার্ন বেশি, ইটস ওকে। বাট রিটার্ন যে বেশি, রিটার্ন আমার বেশি জেনারেট করার জন্য আমি যে হাই রিস্ক নিচ্ছি, রিস্কটাকে আমরা ইগনোর করে থাকি। সো এই টপিকস আপনি মনে রাখেন, আপনার হায়ার রিস্ক যখন হবে, কোনো একটা জিনিসের হায়ার রিস্ক যখন হবে, তখন রিটার্নটা হাই হওয়া লাগবে। এবং লোয়ার রিস্ক যখন হবে, কোনো কিছু ধরেন আপনি এফডিআর করতেছেন, সঞ্চয়পত্র কিনতেছেন, এখানে রিস্ক কম, তার মানে রিটার্নও কম। ঠিক আছে, রিটার্নও কম। সো রিস্ক রিটার্নের রিলেশনশিপটা আপনার মাথায় অবশ্যই রাখা লাগবে। আপনি কখনোই যদি আপনার পার্সোনাল লাইফ ইনভেস্ট করতে যান, বা আপনার ব্যাংকে যখন আপনি লোন দিতে যাবেন, কোনো কাস্টমার যদি বেশি রেট দিতে রাজি থাকে, তার মানে বুঝতে হবে ওখানে সমস্যা আছে। ওইখানে রিটার্ন বেশি হইলেও আমি ওই প্রজেক্টে যাওয়া যাবে না, আমার ওইখানে রিস্ক বেশি। তারপর হলো কম্পেনসেশন ফর রিস্ক। আমি অলরেডি বলে ফেলছি যে আমি যদি হাই রিস্ক নেই, বেশি রিস্ক নেই, আমার কিন্তু হাই রিটার্ন দরকার হবে। আমি কিন্তু হাই রিটার্ন না হলে আমি 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 ওইখানে ইনভেস্ট করবো না। এখানে একটা মজার জিনিস বলি আপনাদেরকে, বর্তমানে আপনারা সবাই জানেন ট্রেজারি বিল বন্ড কি আমরা ইন্ডিভিজুয়ালি কিনতে পারি। ট্রেজারি বিল বন্ডের রেট কিন্তু 11.5 ক্রস করছে, 12 নিয়ার অ্যাবাউট 12। বাট আপনার এফবিআর যদি আপনি 10 পান, তাহলে আপনি কেন এফবিআর কিনতেছেন আমার বলেন তো? আমি সবার কাছে কোশ্চেনটা রাখলাম, যে আপনি যখন আপনার বিল বন্ডের রেট যখন 12 পাচ্ছেন এবং 3 মাসের জন্য আপনি বিল কিনতে পারতেছেন, তো আপনি 3 মাসের এফডিআর করতেছেন 10%, যেখানে আপনাকে ব্যাংক অফার করতেছে 3 মাসের বিল 12%। তো আপনি কেন 12টাতে যান না? সো এটা কিন্তু কনসিডার করতে হবে। আমরা অনেক সময় করি না, কারণ কি আমরা বিল কেনার ক্ষেত্রে ইউজ টু না, আমার আমার অ্যাকাউন্ট নাই, হ্যাঁ। সো ইউজ টু না। বাট আপনি যদি রেশনাল হন, আপনি যদি সাউন্ড ফাইন্যান্সিয়াল নলেজ থাকে আপনার, আপনি কখনো কিন্তু এই জিনিসটা করবেন না। আপনি রিস্ক নিতেছেন বেশি, আপনি ব্যাংকে এফডিআর করতেছেন, হ্যাঁ। আপনি ব্যাংকের রিস্ক নিচ্ছেন, এফডিআর করতেছেন, বাট গভর্নমেন্ট যে সিকিউরিটি ট্রেজারি বিল, ওটা তো 100% সিকিউর, তাই না? সো আপনি সিকিউর রিটার্ন হলো 12%, আপনি ওইটা না নিয়ে আপনি একটা রিস্ক ইনভেস্টমেন্ট করতেছেন 10%। সো এটা কিন্তু সাপোর্ট করার মতো না। সো কম্পিটিশন থাকা লাগবে। আমি যদি ব্যাংক যদি আমাকে 14% দিত, ইটস ওকে, হ্যাঁ ইটস ওকে, যে আমি রিস্ক বেশি নিচ্ছি, বেশি রিটার্ন পাচ্ছি। এই হলো কম্পেনসেশন ফর রিস্ক। আমার রিস্কের কম্পেনসেশন থাকতে হবে। এক্সাম্পল কি? আমি এক্সাম্পল অলরেডি বলে ফেলছি। রিস্ক রিটার্ন ট্রেড অফ করা লাগবে, হ্যাঁ। আমি বেশি রিস্ক নিব বেশি রিটার্নের জন্য, কম রিস্ক নিব কম রিটার্নের জন্য। আরেকটা জিনিস কি, আমার রিস্ক টলারেন্স তো দেখতে হবে। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের পার্সোনাল লাইফে কাজে লাগবে। আপনি তো রিস্ক টলারেন্স বুঝতে হবে। ধরেন আপনি সব টাকা যদি আপনি ডেস্টিনিতে ইনভেস্ট করেন, ইবিলিতে ইনভেস্ট করেন, শেয়ারে ইনভেস্ট করেন, ধরেন আমি অনেকটা দেখছি, হ্যাঁ। আমার ফ্রেন্ড, আমার কলিগ, যে ধরেন বোনাস পাইছে 10 লাখ টাকা, সে 10 লাখ টাকারই শেয়ার কিনছে, ঠিক আছে। বা তার সেভিংস আছে 20 লাখ টাকা, সে 20 লাখ টাকা শেয়ার কিনে রাখছে, সব গার্বেজ কিনে রাখছে। আমি অবশ্য ফান্ড ম্যানেজার, আমি এই কারণে হয়তো শেয়ার নিয়ে একটু বেশি কথা বলবো। তো এই যে আমি আমার পুরো টাকাটা আমি শেয়ারে ইনভেস্ট করতেছি, রিস্কি শেয়ারে ইনভেস্ট করা খারাপ না। আমি যদি ভালো শেয়ার কিনি, অবশ্যই এটা ভালো, আমি ভালো রিটার্ন পাবো। বাট যদি আমি খারাপ শেয়ার কিনি, রিস্কি শেয়ার কিনি, আমি শুনে শুনে মানুষের কাছ থেকে কথা শুনে শেয়ার কিনি, আমার পুরো টাকা দিয়ে যদি কিনি, কিন্তু এটা 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 কিন্তু হইলো না। যে আমার রিস্ক টলারেন্স তো দেখতে হবে, তাই না? আমার পার্সোনাল লাইফ, মানে আমার ফ্যামিলি এক্সপেন্ডিচার মেনটেন করার জন্য, লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, তো আমার পুরো সেভিংসটাকে আমি রিস্কি ইনভেস্টমেন্টে ফেলতে পারি না। আমার রিস্ক টলারেন্স কিন্তু নাই। আমি আবেগের বসে আমি বায়াসড হয়ে কিন্তু ওই ইনভেস্টমেন্টটা করতেছি। সো আমাদেরকে অবশ্যই ট্রেড অফ করা লাগবে, রিস্ক টলারেন্স দেখা লাগবে, যে আমার ক্যাপাবিলিটি আছে কিনা রিস্ক নেওয়ার। সো এই ছিল আমার রিস্ক রিটার্ন ট্রেড অফ। আমরা অনেকগুলো পড়া পড়ছি। একটু যদি পেছনে ফিরে যাই, আমি একটু পেছনে ফিরে যাই। আমরা শুরুতে রিস্ক কাকে বলে পড়ছি, আনসার্টেনটি কাকে বলে পড়ছি, আমরা দুইটা ডিফারেন্স খুব সুন্দরভাবে দেখছি। তারপর আমরা কি পড়ছি, যে তারপর আমরা রিস্কের ক্যাটাগরি পড়ছি, হ্যাঁ। আমরা ম্যাটেরিয়াল রিস্ক পড়ছি, ইমার্জিং রিস্ক পড়ছি। সো আমরা অনেক কিছু কভার করছি, তাই না? একটু 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 চিন্তা করেন তো, একটু রিভিউ করেন। আমরা ম্যাটেরিয়াল রিস্কে কি পড়ছিলাম, যে ম্যাটেরিয়াল রিস্ক, যে রিস্কটা অ্যারাইজ হইলে আমার ফাইন্যান্সিয়াল লসটা পরিমাণে বেশি হয়, এবং এগুলো স্ট্র্যাটেজি মিটিগেট করার স্ট্র্যাটেজি গুলো পড়ছি। হ্যাঁ, ইমার্জিং রিস্কের ক্যাটাগরি গুলো পড়ছি, টাইপস গুলো পড়ছি, হ্যাঁ। খুব সুন্দরভাবে শেষ করছি। তো চলুন আমরা পরবর্তীতে যাই। স্কোপ অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং। সো ব্যাংকিং এর রিস্ক ম্যানেজমেন্টের স্কোপটা কি? ব্যাংকে রিস্ক ম্যানেজমেন্টের স্কোপটা কি? আমার কি রিস্ক ক্যাটাগরি, আমার এরিয়া গুলো কি কি? একটা ব্যাংকিং ব্যবসা আমরা সবাই জানি, তাই না? ব্যাংক কি করে থাকে? মানুষের কাছ থেকে টাকা বড় করে, কিভাবে বড় করে, কিভাবে ডিপোজিট নেয়? আমার সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে, আমার এফডিআর এর মাধ্যমে, আমার এসএনডি অ্যাকাউন্টের মাধ্যমে, সঞ্চয়পত্রের মাধ্যমে, সরি সঞ্চয়পত্র না তো, ডিপিএস এর মাধ্যমে আমি কি করতেছি? আমি বড় টাকা নিচ্ছি ডিপোজিটের কাছ থেকে। ওই টাকা আমি কি করতেছি ল্যান্ড করতেছি, লোন আকারে দিতেছি। সরিয়ে ব্যাংক হলে আমি ক্রেডিট আকারে দিচ্ছি, কাস্টমারকে দিচ্ছি। এই যে ডিফারেন্সটা, ওইটা আমার একটা ব্যবসা। তার সাথে সাথে আমি যে এলসি ওপেন করতেছি, আমার কিছু কমিশন বেসড বিজনেস আছে, এই কাজগুলা করি। তো এই কাজগুলা করতে গিয়ে
এই কাজগুলা করতে গিয়ে আমি কি কি রিস্ক ফেস করে থাকি, আমার এরিয়াগুলো কি কি রিস্কের। আমার প্রথম হলো ক্রেডিট রিস্ক, আমি যেটা বলছি আমি টাকা ধার দিই মানুষকে, লোন দিয়ে থাকি, সো আমার ক্রেডিট রিস্ক অ্যারাইজ হতে পারে। হ্যাঁ, মার্কেট রিস্ক, আমি যে শেয়ার কিনতেছি, ব্যাংকে তো শেয়ার কিনে থাকি, আমি শেয়ার কিনতেছি, ফরেন কারেন্সি হোল্ড করতেছি, সো আমার শেয়ার মার্কেট ফ্লাকচুয়েশনের কারণে আমাকে মার্কেট রিস্ক অ্যারাইজ হতে পারে। আরেকটা রিস্ক আছে আমার ইন্টারেস্ট রেট রিস্ক, মার্কেট রিস্ক আন্ডার ইন্টারেস্ট রেট রিস্ক একটা রিস্ক। কারণ আমি যদি আমার ইন্টারেস্ট রেট মার্কেটে যদি বেড়ে যায়, তখন কিন্তু আমার ডিপোজিট থেকে আমি বেশি রেটের আমার ডিপোজিটের উপর ইন্টারেস্ট দেওয়া লাগবে। বাট আমার যদি ইনভেস্টমেন্ট গুলো লং টাইমে হয়, আমি যদি 5 বছর 10 বছর হরিজনে ফিক্সড রেট আমি যদি লোন দিয়ে থাকি, আমার লোনের রেটটা কিন্তু আমি সাথে সাথে বাড়াইতে পারতেছি না, ওইটা কিন্তু মার্কেট রিস্ক আন্ডারে যাবে। যে মার্কেট ইন্টারেস্ট রেট বাড়লে ব্যাংকগুলো কিন্তু বিপদে পড়ে যায়। বর্তমানে যেটা হয়েছে, বর্তমানে কিন্তু দেখবেন প্রত্যেকটা ব্যাংকের স্প্রেড কমে গেছে। আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যদি যান, ওইখানে দেখবেন যে ব্যাংকের স্প্রেড গুলো দেওয়া আছে, ব্যাংকের স্প্রেড কমে গেছে আমার এই মার্কেট রিস্কের কারণে, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে। 3 নম্বর হলো অপারেশনাল রিস্ক। আমার অপারেশনাল রিস্ক হলো আমি ব্যাংকটাকে রান করার ক্ষেত্রে, অপারেট করার ক্ষেত্রে, পরিচালনা করার ক্ষেত্রে যে রিস্কটা অ্যারাইজ হয়, ওইটা হলো অপারেশন রিস্কের আন্ডারে পড়বে। তারপর কমপ্লায়েন্স রিস্ক, আমার কমপ্লায়েন্স রিস্ক, আমার বাংলাদেশ ব্যাংক বা রেগুলেটরি অথরিটি গুলা কিন্তু আমরা প্রতিনিয়ত কমপ্লাইন্ট থাকা লাগে, প্রচুর রিপোর্টিং করা দরকার হয়, ওরা যেভাবে ইনস্ট্রাকশন দেয় ওইভাবে ব্যাংকটাকে পরিচালনা করা দরকার হয়। এই যে আমি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গুলো ফলো করতে না পারি, তাহলে কিন্তু আমার জরিমানা হবে, রেপুটেশন নষ্ট হবে, ওইটা কমপ্লায়েন্স রিস্কের আন্ডারে যাবে। স্ট্র্যাটেজিক রিস্ক, আমি যে স্ট্র্যাটেজি গুলো নিচ্ছি, আমি যে পলিসি গুলো নিচ্ছি, এগুলো কিন্তু প্রপার কাজ নাও করতে পারে, যদি না করে তখন আমার স্ট্র্যাটেজিক রিস্ক আন্ডারে পড়বে। রেপুটেশন রিস্ক, এটা কিন্তু ব্যাংকের জন্য ম্যান্ডেটরি একটা রিস্ক, খুব মেজর একটা রিস্ক। কারণ ব্যাংকের কিন্তু রেপুটেশনের বেসিসে ব্যবসাটা করে থাকে, কোনো কারণে রেপুটেশন নষ্ট হয়ে গেলে কিন্তু আমার আমার কাছে কাস্টমার আসবে না, টাকা রাখবে না, সো আমার কিন্তু ব্যবসাটা হ্যাম্পার হবে, প্রফিটেবিলিটি হ্যাম্পার হবে। সো এটা আমার কিন্তু লাস্ট ক্যাটাগরি অফ রিস্ক। সো এই রিস্ক গুলো আমার ব্যাংকের রিস্ক। তো আপনি খুব সিম্পলি মনে রাখেন, ব্যাংক কি ব্যবসা করে? ব্যাংক ব্যবসা করে আমার বড় করতেছে, ল্যান্ড দিচ্ছে, কমিশন বেস ব্যবসা করতেছে। সো এই ব্যবসা করতে গিয়ে সে এই রিস্ক গুলো কিন্তু অ্যারাইজ হইতে পারে, এর বাইরে কিন্তু কোনো রিস্ক অ্যারাইজ হওয়ার চান্স নাই। সো এবার আসি, আমরা কি বললাম একটু আগে, আমরা মাঝে মাঝে পেছনে চলে যাবো আপনাদের ব্রেনটাকে একটু একটু রিভিশন দেওয়ার জন্য, একটু 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 ব্রেনটাকে খোলার জন্য, কারণ আমরা 2 ঘন্টায় অনেক কিছু কভার করব এবং খুব সুন্দরভাবে কভার করব। হ্যাঁ, মনে রাখার চেষ্টা করব। আমি যে ক্লাস নিয়ে গেলাম, বলতে থাকলাম, আপনার ব্রেনে আটকেলো না, তাইলে হলো না। সো আমি পজ দেওয়ার জন্য, আপনার ব্রেনটাকে একটু রেস্ট দেওয়ার জন্য, আপনার ব্রেনটাকে একটু অ্যাক্টিভ করার জন্য মাঝে মাঝে পেছনে চলে যাব। তো আমরা মাত্র কি পড়লাম, যে স্কোপ অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং। আমি কিন্তু আমার সাথে সাথে কিন্তু আপনারাও একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন যে আমরা কি পড়তেছি। আমার রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে আমার স্কোপ গুলা কি কি, টাইপস গুলা কি কি, কি কি টাইপের রিস্ক অ্যারাইজ হতে পারে একটা ব্যাংকে। কোশ্চেন যেভাবে আসুক না কেন, আপনি অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। প্রিন্সিপাল অফ রিস্ক ম্যানেজমেন্ট। সো আমার প্রিন্সিপাল জানা লাগবে না, আমরা কিন্তু এখানে অনেকগুলো টার্ম পড়বো, আমরা প্রিন্সিপাল পড়বো, তারপর আমরা এলিমেন্ট পড়বো। হ্যাঁ, সো আমরা এখন দেখবো যে প্রিন্সিপাল অফ রিস্ক ম্যানেজমেন্ট, একটা ব্যাংক, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিস্ক ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে কি কি প্রিন্সিপাল ফলো করে থাকে, কি কি পলিসি ফলো করে থাকে, যে পলিসি, যে পলিসি গুলোর মাধ্যমে আমরা কি করি, সুন্দরভাবে আমরা কি করতে পারি, রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি। হুম। সো কোর প্রিন্সিপাল গুলা কি কি? বি প্রোঅ্যাক্টিভ। আবুল হোসেন ভাই, একটু আপনার মাইক্রোফোনটা অফ রাখবেন। মনে হয় কোনো একজনের মাইক্রোফোনটা অন আছে, একটু ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। সো আমরা যেটা বলতেছিলাম, প্রিন্সিপাল অফ রিস্ক ম্যানেজমেন্ট। আমার প্রিন্সিপাল অফ রিস্ক ম্যানেজমেন্ট, যে যে প্রিন্সিপাল গুলো ফলো করে একটা ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিস্কটা ম্যানেজ করে থাকে, কি কি প্রিন্সিপাল? বি প্রোঅ্যাক্টিভ। আমার ব্যাংকিং ব্যবসা পরিচালনা করা কিন্তু খুব সহজ কাজ না। আপনি এখন হয়তো অবশ্য আমাদের ব্যাংকিং এর একটা স্বর্ণযুগ ছিল, অথবা ব্যাংকিং একটা টাইট একটা কোম্পানি, রেগুলেটেড একটা মানে ইন্ডাস্ট্রি ছিল, এখনো আছে, বাট একটু নড়বড়ে হয়েছে হয়তো বিভিন্ন কারণে, হয়তো মানে করোনার কারণে, হয়তো ইউক্রেন যুদ্ধের কারণে হয়তো অনেক ছাড় দেওয়া লাগছে, বা ব্যবসায়ীদের হয়তো যাই হোক অন্য কোনো গভর্নেন্সের কারণে হইতে পারে যে উইলিংলিও অনেক অনেক লোন ডিফল্ট হচ্ছে। বাট ইন জেনারেল কিন্তু ব্যাংকিং ব্যবসা কিন্তু নট ইজি। হ্যাঁ, একটা ব্যাংক পরিচালনা করা, রান করা খুব সহজ কাজ না। তাদের কিন্তু টপ ম্যানেজমেন্টে যারা আছে বা ডেস্ক লেভেলে যারা আছে, খুব প্রোঅ্যাক্টিভ হওয়া লাগে। আপনি দেখেন, একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে দেয় না, জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কোথায়, এনআইডি চায়, আপনার আপনার বাসার ভেরিফিকেশন চায়, আমরা থ্যাঙ্কস লেটার পাঠাই ভেরিফাই করার জন্য আসলে ওই ঠিকানায় উনি অবস্থান করতেছেন কিনা। সো এই যে প্রোঅ্যাক্টিভ হওয়া লাগে, এই এত কিছু কেন করতেছে অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্ট ওপেন করার সময়? কারণ আমি প্রোঅ্যাক্টিভ, যাতে ফিউচারে কোনো রিস্ক অ্যারাইজ না হয়, ওই
কাস্টমার যদি আমার আমার কি করে, আমার আমার মানি লন্ডারিং করে, ক্রাইম করলে ব্যাংকে টাকা রাখবে, আমার এখানে টাকা রাখবে, তখন আমার কিন্তু রেগুলেটরি অথরিটি বা ল এনফোর্সমেন্ট অথরিটি কিন্তু আমাকে ধরবে যে তুমি অ্যাকাউন্টটা কেন ওপেন করছো না জেনে, কেওয়াইসি না মেনটেন করে, তুমি কাস্টমারকে জানো না বুঝো না অ্যাকাউন্ট ওপেন করছো, ও ক্রাইম করছে তোমাকে ইউজ করে। সো এই কারণে কিন্তু প্রোয়েক্টিভ হওয়া লাগে। 2 নম্বর হলো ইনফর্ম ডিসিশন। ব্যাংক কিন্তু প্রত্যেকটা ডিসিশন ইনফর্মলি নেয়। আপনি যখন আপনি আমি আমি সব ম্যাক্সিমাম টাইম ক্রেডিটের এক্সাম্পলটা দিব, ক্রেডিট রিস্কের এক্সাম্পলটা দিব, যেখানে ছিল আমরা ইনফর্ম ডিসিশন। আপনি যখন ক্লায়েন্টকে লোন দেন তখন কিন্তু ক্লায়েন্টের সবকিছু বোঝার চেষ্টা করেন, আপনি ভিজিট করেন, তার মানে তার তার ব্যাংকের ট্রানজাকশন দেখেন, তার বিজনেস কিরকম, তার প্ল্যান দেখেন, হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস করেন, ফিউচার অ্যানালাইসিস করেন, করে বোঝার চেষ্টা করেন যে তার ক্যাপাবিলিটি আছে কিনা লোনটা রিপে করার। সো আমি কিন্তু ইনফর্ম ডিসিশন নিচ্ছি, আমি কিন্তু অন্ধের উপর দিচ্ছি না যে কেউ এসে আমার লোন চাইলেও আমি দিয়ে দিলাম, ওই জিনিসটা কিন্তু ওইরকম না। বা সে আমাকে বুঝাইলো যে হ্যাঁ আমি ভালো ব্যবসা করি, তা না, আমি কিন্তু ডেটা অ্যানালাইসিস করি, ফিজিক্যাল ভেরিফিকেশন করি, তারপর আমি ডিসিশন নেই যে হ্যাঁ আমি তাকে লোন দিব। এটা একটা প্রিন্সিপাল। হ্যাঁ, যে ইনফর্ম ডিসিশন, আমি আমি ইনফর্মড, আমি ডেটা নিয়ে ডিসিশন নেই, আমি অ্যাকচুয়াল সিনারিও দেখে ডিসিশন নেই। 3 নম্বর হইলো ইনভলভ এভরিওয়ান। এখানে একটা ব্যাংক রান করার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে সবাই ইনভলভ থাকে, ডেস্ক লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত। আপনি দেখেন ছোটখাটো লোন হয়তো ব্রাঞ্চ অ্যাপ্রুভ করতে পারে, বা বড় লোন গুলো কিন্তু বোর্ড পর্যন্ত যায়। ব্যাংকের বোর্ড অ্যাপ্রুভাল যখন দেয় তারপরে কিন্তু ওই লোনটা অ্যাপ্রুভ হয়, ডিসবার্সমেন্ট হয়। তো এখানে সবার ইনভলভমেন্ট থাকে। কিপ ইট সিম্পল, যে আমার যে ব্যাংকের যে মেকানিজম গুলা আমার টপ টু বটম খুব সিম্পল ভাবে সাজানো, ঠিক আছে, খুব সিম্পল ভাবে সাজানো, আদারওয়াইজ কিন্তু ব্যাংক রান করা সম্ভব ছিল না। 5 নম্বর হলো বি অ্যাডাপ্টেবল। আমাকে চেঞ্জের, আমার টেকনোলজি চেঞ্জ আসতেছে, আমার এনভায়রনমেন্টাল চেঞ্জ আসতেছে, হ্যাঁ। সো এই চেঞ্জের সাথে অ্যাডাপ্টেবল হওয়া লাগবে। অ্যাডাপ্টেবল যদি আমি না হই, আমি যদি ফ্লেক্সিবল না হই, আমি কিন্তু রিস্ক মিটিগেট করতে পারবো না। ফোকাস অন বিগ রিস্ক। আমি শুধু ছোটখাটো জিনিস দেখলেই হবে না, আমি, হ্যাঁ, আমাকে কিন্তু বড় বড় জিনিসগুলাতেও ফোকাস করা লাগবে। যেমন আমার কোনো ব্রাঞ্চের যে আমার ফায়ার এক্সটিংগুইশার ঠিক আছে কিনা, তারপর আমি বড় কাস্টমারকে যখন সিঙ্গেল বড় লিমিট এক্সিট করতেছি কিনা, ওইগুলো কিন্তু মানে বড় ধরনের রিস্কের সেক্টর এরিয়া, ওইগুলাতে আমাকে অবশ্যই ফোকাস করা লাগবে। এটা হলো একটা প্রিন্সিপাল, 6 নম্বর প্রিন্সিপাল। 7 নম্বর প্রিন্সিপাল হলো রিস্ক ম্যানেজমেন্টের আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। সো আমার কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা লাগবে। আমি রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সেট করলাম, রিস্ক মিটিগেট করার জন্য যে আমার পলিসি গুলো আছে বা ইনস্ট্রাকশন আছে বা হেড অফিসের, ওগুলো আমি একবার সেট করলাম, এগুলোই আমি বছর 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 চালাবো, নট নেসেসারি, ইটস নট পসিবল যে একটা ব্যাংক এইভাবে রান করবে। তাকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করা লাগবে, কন্টিনিউয়াসলি। আমার আমার নতুন নতুন ইভেন্ট যখন হয়, নতুন নতুন ঘটনা যখন ঘটে, তখন রেগুলেটরও ইনস্ট্রাক্ট করে তুমি এভাবে রিস্কটা মিটিগেট করো, তখন ব্যাংকগুলাকে তার পলিসি চেঞ্জ করে নতুন নতুন রিস্ক অ্যাডাপ্ট করার দরকার হয়। এই ছিল আমার 7টা প্রিন্সিপাল রিস্ক ম্যানেজমেন্টের। সো আমি এখানে এই প্রিন্সিপাল গুলা অবশ্যই একটা ব্যাংক ফলো করা লাগে, এবং খুব সহজে মনে রাখবেন যে প্রিন্সিপাল গুলা কি কি। এখানে আমি একটা ক্লু দিচ্ছি আপনাকে মনে রাখার জন্য। আপনি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে আমি কি করতেছি, আইডেন্টিফাই করতেছি, অ্যাসেস করতেছি, মনিটর করতেছি, হ্যাঁ। ওইখানে আমি আমি রিস্ক মিটিগেট করার জন্য প্রসেস স্টেপ নিচ্ছি, তারপর আমি প্ল্যান টু রিভিউ করতেছি, ওইটা ছিল প্রসেস। বাট প্রিন্সিপাল কিন্তু একটু ডিফারেন্ট, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ যায় নাই। প্রিন্সিপাল বলতেছে তুমি এগুলো অবশ্যই হওয়া লাগবে, তোমাকে প্রোয়েক্টিভ হওয়া লাগবে, তোমাকে অ্যাডাপ্টেবল হওয়া লাগবে, তোমাকে বিগ রিস্ক গুলো ফোকাস করা লাগবে, হ্যাঁ, কনফিডেন্স ইমপ্রুভ করা লাগবে, তোমাকে আমার এভরিওয়ান সবার সাথে সবাইকে এঙ্গেজ করা লাগবে, হ্যাঁ, আপনি তোমার ডেটার বেসিসে ডিসিশন নেওয়া লাগবে। এগুলো হলো প্রিন্সিপাল, হ্যাঁ। এই প্রিন্সিপাল গুলো ফলো করে রিস্ক ম্যানেজমেন্ট করা হয়, নট প্রসেস। এবার আমরা একটা সুন্দর একটা ডিফারেন্সে চলে আসছি, রিস্ক ম্যানেজমেন্ট এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট। এটা আমি পড়ানোর শুরু করার আগেই আপনাদেরকে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। রিস্ক ম্যানেজমেন্ট আপনার নাম থেকে বোঝা যাচ্ছে, রিস্ক ম্যানেজমেন্ট হলো একটা হোল প্রসেস। পুরা প্রসেসটাই হলো রিস্ক ম্যানেজমেন্ট, যে প্রসেস আমি কি করতে পারি, রিস্কটা ম্যানেজ করে থাকি। সো এই প্রসেস আমি কি করি, আইডেন্টিফাই করি, অ্যাসেস করি, মিটিগেট করি, স্টেপ নেই, তারপর রিভিউ করি। বাট রিস্ক অ্যাসেসমেন্ট কিন্তু একটা পার্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট, যে একটা পার্ট রিস্ক ম্যানেজমেন্টের, একটা পার্ট হলো রিস্ক অ্যাসেস করা, এবং আমি অ্যাসেস করার পরেই মিটিগেট করার জন্য স্টেপ নিয়ে থাকি, ঠিক আছে। সো ডেফিনিশন আমরা অলরেডি দেখে ফেলছি যে এটা একটা সিস্টেমেটিক প্রসেস, যে প্রসেসে আমি রিস্কটা ম্যানেজ করে থাকি। বাট রিস্ক অ্যাসেসমেন্ট একটা আইডেন্টিফাই করে থাকে, রিস্ক অ্যাসেসমেন্ট হলো একটা প্রসেস যে প্রসেসে রিস্কটা শুধু আইডেন্টিফাই করে থাকে, ইভ্যালুয়েট করে থাকে, এটা ম্যানেজ করে না। অবজেক্টিভ কি, এটা হলো আমার কি, আমি আমি কি করি, আমার রিস্ক ম্যানেজমেন্টের অবজেক্টিভ হলো রিস্ককে ম্যানেজ করা, হ্যাঁ। আর অ্যাসেসমেন্টের প্রসেস হলো রিস্ককে আন্ডারস্ট্যান্ড করা, বুঝা, হ্যাঁ এটা রিস্ক, এরকম রিস্ক হলে এরকম, এই রিস্কের কারণে আমার এত টাকা লস হইতে পারে, হ্যাঁ। 3 নম্বর হলো স্কোপ। আমি রিস্ক ম্যানেজমেন্টের স্কোপটা ব্রডার স্কোপ, হ্যাঁ। এখানে আমি সবকিছু কভার করে, বাট রিস্ক অ্যাসেসমেন্টে কি কভার করে, এটা একটা পার্ট অফ রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট, একটু লাগলে হবে আপনার। 4 নাম্বার ডিফারেন্স হলো আউটকাম।
আমার আউটকামটা কি? আমি রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আমি অ্যাকশন প্ল্যান নিয়ে থাকি, স্ট্র্যাটেজি ফর্মুলেট করি, ইমপ্লিমেন্ট করি এবং মনিটরিং করে থাকি, তাই না? আমরা এটা কিন্তু বলে আসছি অলরেডি। বাট রিস্ক অ্যাসেসমেন্টে আমি শুধু রিস্ক গুলা লিস্ট বানাই যে হ্যাঁ, এই রিস্ক গুলো আমার আছে, এই রিস্ক গুলো আমি আমার অ্যারাইজ হতে পারে। 5 নম্বর হলো ডিসিশন মেকিং। আমি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের মাধ্যমে আমি অ্যাসেট অ্যালোকেশনের ডিসিশন নেই, রিস্ক গুলো কিভাবে মিটিগেট করবো এই ডিসিশন নিয়ে থাকি। রিস্ক অ্যাসেসমেন্টে আমি কি করতে করি, শুধু শুধু ডেটা প্রোভাইড করি, আমার অ্যাসেস করার যে ডেটাগুলো প্রোভাইড করে থাকি, যে ডেটার বেসিসে আমি কি করে আমার টপ ম্যানেজমেন্ট রিস্কগুলো ম্যানেজ করে থাকে। তো এই 5টা ডিফারেন্স আপনি খুব সহজে মনে রাখবেন। এবার আসি এলিমেন্ট অফ সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে একটা জিনিস মনে রাখেন, আপনাকে সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বলুক, আপনাকে শুধু রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের এলিমেন্ট বলুক, সেম কথা কিন্তু এখানে সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট একটা ওয়ার্ড অর্নামেন্ট হিসেবে ইউজ করছে। সো আপনাকে যেভাবে কোশ্চেন আসুক না কেন, আপনার কিন্তু অ্যান্সার সেমই হবে, যে এলিমেন্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট, এলিমেন্ট অফ সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট, এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিস্ক ম্যানেজমেন্ট, সেম অ্যান্সার। এলিমেন্ট গুলো কি কি? রিস্ক পলিসি থাকে, আমার রিস্ক আইডেন্টিফিকেশনের থাকে, রিস্ক অ্যাসেসমেন্ট থাকে, রিস্ক কন্ট্রোল থাকে। আমার আমার একটা 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 অর্গানাইজেশন রিস্ক ম্যানেজ করার জন্য তার অবশ্যই একটা পলিসি আছে। হ্যাঁ, আপনি এলিমেন্ট মানে কি? কম্পোনেন্ট। আপনি ধরেন বার্গার বানাবেন, বার্গারের কম্পোনেন্ট কি? আপনার বান লাগবে, আপনার চিকেন লাগবে, যদি চিকেন বার্গার বানাইতে চান আপনার মেনুস লাগবে। সো আপনার একটা রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য কি লাগবে? আপনার একটা পলিসি লাগবে, আইডেন্টিফাই করা লাগবে, রিস্ক অ্যাসেস করা লাগবে, রিস্ক কন্ট্রোল করা লাগবে, এবং আপনার কি মনিটর করা লাগবে, রিপোর্টিং করা লাগবে, রিভিউ এবং আপডেট করা লাগবে। রিস্ক ম্যানেজমেন্ট এলিমেন্ট আর প্রসেস অলমোস্ট সেম। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস এবং এলিমেন্ট অলমোস্ট সেম। আপনি প্রসেসে কি করেন? আপনি বার্গার বানান, তাই না? সো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে কি করে? রিস্ক গুলো ম্যানেজ করে থাকে। সো এই রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে রিস্ক ম্যানেজ করার জন্য কি কি উপাদান ইউজ করে, ওইগুলোই তো এলিমেন্ট। সো প্রসেস আর এলিমেন্টের ডিফারেন্স থাকা এমন কথা না, তাই না? যে আমি আবারও রিপিট করতেছি, রিস্ক ম্যানেজমেন্টের একটা হোল প্রসেস, যে প্রসেস রিস্কটা ম্যানেজ করে থাকে, আর হোল প্রসেসে রিস্ক ম্যানেজ করতে গিয়ে যে উপাদানগুলো ইউজ করা হয় ওইগুলো এলিমেন্ট। সো দুইটা প্রায় একই অ্যান্সার। এনশুরিং সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট বিয়ন্ড রেগুলেশন। এখানে একটা কোশ্চেন গত বছরই আসছিল, খুব ইম্পর্টেন্ট একটা মজার একটা টপিক, যে শুধু রেগুলেটরি বডি যে আপনাকে রিস্ক ম্যানেজ করার জন্য যে গাইডলাইন দিচ্ছে, ওইটাই এনাফ কিনা আপনার একটা ব্যাংকের রিস্ক ম্যানেজ করার জন্য, এটা কোশ্চেনটা ছিল এটা। সো অ্যান্সারটা হলো যে না, রেগুলেটরি বডি গাইডলাইন দিচ্ছে, আমি গাইডলাইন অনুযায়ী রিপোর্টিং করতেছি, এটাই এনাফ না একটা ব্যাংকের রিস্ক ম্যানেজ করার জন্য। তার সাথে সাথে ব্যাংকের ম্যানেজমেন্টের কি থাকতে হবে? একটা সুন্দর একটা এবং খুব আন্তরিক হওয়া লাগবে রিস্ক গুলা ম্যানেজ করার জন্য। সো ইন ডিটেলে আমরা দেখি যে কি কম্পোনেন্ট গুলা কি কি। আমার রেগুলেটরি রোল তো আছেই অলরেডি, হ্যাঁ, এটা তো কোশ্চেনই বলা আছে যে রেগুলেটরি রোল এনাফ কিনা রিস্ক ম্যানেজ করার জন্য। রেগুলেটরি রোল থাকা লাগবে, অর্গানাইজেশন রেগুলেটরি রোলটা স্ট্যান্ডার্ড, কারণ এটা না থাকলে হবে না। হুম। অর্গানাইজেশনাল কালচার থাকা লাগবে, আমার রিস্ক ম্যানেজ করার কিছু কিছু অর্গানাইজেশন কিন্তু স্ট্রংলি রিস্ক ম্যানেজ করে থাকে। আপনি ব্যাংকে যান, ইবিএল এ যান, দেখবেন যে ওরা না খুব বেশি, আপনার বিরক্ত হয়ে যাবেন, ওরা এত কিছু চায়। আমার হোম লোনটা আমি আইপিডিসি থেকে ব্র্যাক ব্যাংকে ট্রান্সফার করছি। তো আমি আইপিডিসিও আমাকে লোন দিছে, ব্র্যাক ব্যাংকও লোন দিছে, বাট ব্র্যাক ব্যাংক আমার জীবন বের করে ফেলছে। হ্যাঁ। সো সো এটা একটা কালচার, মানে ওদের কালচারই এরকম যে ওরা অনেক কিছু চায়। সো আমার কাছে বিরক্ত মনে হয়েছে, আপনার কাছে বিরক্ত মনে হতে পারবে, বিরক্ত লাগতে পারে, বাট এটা কিন্তু ওদের একটা কালচার বিল্ড আপ হয়েছে টু ম্যানেজ দ্য রিস্ক। এটা তো এমনি এমনি ওরা বিরক্ত করে না আমাদেরকে। হুম। সো এটা থাকা লাগবে। লিডারশিপ কমিটমেন্ট, আমরা টপ ম্যানেজমেন্টে যারা আছে, যারা লিডার, বোর্ড মেম্বার হোক, এটা টপ ম্যানেজমেন্ট হোক, ওদের কমিটমেন্ট থাকা লাগবে যে আমি রিস্কটা সুন্দরভাবে ম্যানেজ করব। তারপর 4 নম্বর হলো এমপ্লয়ি ট্রেনিং। আমার আমার এমপ্লয়ীদের প্রচুর ট্রেনিং দেওয়া লাগবে রিস্ক ম্যানেজ করার জন্য, মিটিগেট করার জন্য। কারণ দেখেন, একটু চিন্তা করেন, ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু টাকা নিয়ে ব্যবসা করে এবং কাস্টমার ডিল করে থাকে, মানুষকে টাকা দেয়। হ্যাঁ। সো এখানে কিন্তু রিস্কটা বেশি অন্য ইন্ডাস্ট্রির চেয়ে। আপনি ধর কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির রিস্ক কি, তার অপারেশন ফেলিওরের রিস্ক বেশি, বাট ফাইন্যান্সিয়াল রিস্ক কিন্তু নাই। সে যদি বাকিতে সেল না করে তাহলে কিন্তু তার ফাইন্যান্সিয়াল রিস্ক নাই বললেই চলে, অন্য রিস্ক থাকতে পারে। বাট একটা ব্যাংক তো তার লোনের ব্যবসায়ী করে, মানুষ যদি টাকা ফেরত না দেয় তার জন্য কিন্তু এটা একটা বিপদ হয়ে যায়। হ্যাঁ। তো এই কারণে কি করতে হয়, এমপ্লয়ীদের ট্রেনিং দেওয়া দরকার হয় টপ টু বটম। আদারওয়াইজ কিন্তু ওই টাকা ম্যানেজ করা সম্ভব হয় না। শুধু শুধু টপ ম্যানেজমেন্ট যদি অ্যাওয়ার থাকে রিস্ক এর ব্যাপারে, তাইলে কিন্তু সম্ভব না।
5 নম্বর ইন্টারনাল কন্ট্রোল। আমার ইন্টারনাল কন্ট্রোল থাকা লাগবে। আপনারা সবাই জানেন প্রত্যেকটা ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে। এটা এটা ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের থ্রুতে হইতে পারে, অথবা টপ ম্যানেজমেন্টের রেগুলার ওভারসাইটের বেসিসে আমার ইন্টারনাল কন্ট্রোলটা এনশিওর করতে হবে। কন্টিনিউয়াস মনিটরিং থাকা লাগবে। আমি একবার লোন দিলাম আমার কাস্টমারকে, লোন দেওয়ার পরে হেড অফিসে অ্যাপ্রুভাল করে দিল, তারপরে ওই কাস্টমারকে মনিটর না করলে কিন্তু রিপেমেন্ট হবে না। তাকে তারপর পরবর্তীতে লোনের মাঝখানেও তার রিপেমেন্ট ঠিক না থাকলে তার ইন্ডাস্ট্রি ভিজিট করা লাগবে, তার সাথে কথা বলা লাগবে, বিজনেসে কেমন যাচ্ছে ওগুলো মনিটর করা লাগবে। ঠিক আছে, প্রোয়েক্টিভ মেজার, আমাকে প্রোয়েক্টিভ মেজার নেওয়া লাগবে। তো এই ছিল আমার কম্পোনেন্ট, আমার ছিল আমাদের রিস্ক। সো আমরা এখন চলে যাচ্ছি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের ফ্রেমওয়ার্কটা। হ্যাঁ, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট এটা একটা ডিফারেন্ট টার্ম। আমরা এতক্ষণ অনেক কিছু পড়ছি, বাট এই জিনিসটা একটু একটু ডিফারেন্ট একটা টার্ম, যে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। সো এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক এই পড়ানোটা শুরু করার আগে আমি একটু একটু দেখবো যে আমরা অলরেডি কি পড়ে আসছি। আমরা আমরা প্রিন্সিপাল গুলো পড়ছি, প্রিন্সিপাল এবং প্রসেস সেম ছিল আমি বলছি। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক অ্যাসেসমেন্টের ডিফারেন্স পড়ছি, এলিমেন্ট পড়ছি, এবং আমার আমার যে রেগুলেটরি স্ট্যান্ডার্ডটাই এনাফ কিনা রিস্ক ম্যানেজমেন্টের জন্য এটা পড়ছি। এখন আমরা চলে যাবো এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। এখানে এখানে আপনি একটা একটা জিনিস মনে রাখেন, একটা জিনিস মনে রাখেন, আপনি শুরুতে কোশ্চেনটা দেখি ওইখান থেকে অ্যান্সারটা বের করার চেষ্টা করবেন খুব সহজে। হ্যাঁ, আপনি দেখেন এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক টা হলো যে একটা ফ্রেমওয়ার্ক, নাম থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা এন্টারপ্রাইজ হোক, এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক। এখানে এন্টারপ্রাইজ শব্দটা ইউজ করছে, এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে, ব্যাংক শব্দটা ইউজ করতে পারে। একটা এটা রিস্ক ম্যানেজমেন্টের ফ্রেমওয়ার্কটা হলো একটা ফ্রেমের মতো থাকবে, তাই না? ফ্রেমে যেমন ছবি বাছাই করা থাকে, হ্যাঁ, সার্টিফিকেট বাছাই করা থাকে। সো ফ্রেমওয়ার্কটা হলো এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা হলো একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক দ্বারা করানো থাকবে, ফ্রেম সেট করা থাকবে। ওই ফ্রেমের বাইরে ওই কোম্পানি, ওই ব্যাংক, ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিস্ক নিবে না। ওইটাকে এন্টারপ্রাইজ রিস্ক ফ্রেমওয়ার্ক বলা হয়। সো ডেফিনেশন ওইটাই বলছে, এ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ গাইডিং অর্গানাইজেশন হোলিস্টিক রিস্ক ম্যানেজমেন্ট। এটা একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, এটা একটা ফ্রেম সেট করা অ্যাপ্রোচ, যে ফ্রেমের বাইরে ওরা রিস্ক নেয় না। কম্পোনেন্ট গুলো কি কি? এটা একটা প্রসেস, প্রিন্সিপাল, মেথোডোলজি। এখানে একটা গাইডলাইন থাকে ওই 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 ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, যে গাইডলাইনের বলেই ওই ওই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। ইন্টিগ্রেশন গুলো কি কি? আমার ইনকর্পোরেট রিস্ক ম্যানেজমেন্ট ইনটু অল অর্গানাইজেশন অ্যাক্টিভিটিস। আমার ইন্টিগ্রেশন থাকা লাগবে। আমার হয় কি, ধরেন রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন বা পলিসিগুলো আমি সার্কুলার আকারে শুধু ব্যাংকে, আমি ব্যাংকে ব্রাঞ্চে পাঠাইলাম তাইলে হবে না, আমার ইন্টিগ্রেট ওয়েতে সবাইকে ফলো করা লাগবে। আপনি দেখেন একটা কাজের সাথে কিন্তু একটা ডিপার্টমেন্ট জড়িত, একটার সাথে আরেকটা ডিপার্টমেন্ট জড়িত। হ্যাঁ, সো আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ইন্টার কানেকশন থাকা লাগবে, কমিউনিকেশন থাকা লাগবে। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের সুবিধাগুলো কি কি? আমি ইনফর্ম ডিসিশন নিতে পারতেছি এই ফ্রেমওয়ার্ক থাকার কারণে, অপটিমাম রিসোর্স অ্যালোকেট করতে পারতেছি, এনহ্যান্স রেসিলিয়েন্স করতে পারতেছি। আমার এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের সুবিধা অথবা রিস্ক ম্যানেজমেন্টের সুবিধা সবকিছু একই অ্যান্সার হবে। এবার চ্যালেঞ্জ গুলো বলি। আমি চাইলেই কি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট কোনো একটা কোম্পানিতে অ্যাডাপ্ট করতে পারবো? চ্যালেঞ্জ আছে কিছু, আমি চাইলেই পারি না। এখানে কিন্তু খরচের ব্যাপার আছে। আপনি সবসময় মনে রাখবেন, চ্যালেঞ্জ অথবা ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে, আপনার কিন্তু সবসময় চ্যালেঞ্জ এবং ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি সবসময় নেগেটিভ কথাগুলোই বলবেন, এবং নেগেটিভ কথাগুলোর ক্ষেত্রে প্রথম কথাই আসবে যে আপনার এখানে কষ্ট জড়িত। হ্যাঁ, এখানে কষ্ট জড়িত, তারপর আপনার রিসোর্স, এক্সট্রা রিসোর্স লাগবে, ট্রেনিং লাগবে, ওই কথাগুলো বললেই কিন্তু হবে। তো আমরা যেটা বলতেছিলাম, চ্যালেঞ্জ ইন অ্যাডাপ্টিং এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। আমার একটা এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট অ্যাডাপ্ট করা চ্যালেঞ্জ গুলো কি কি? আমি তো অলরেডি সুবিধাগুলো পড়ছি, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট কাকে বলে পড়ছি। সো কিন্তু আমি তো চ্যালেঞ্জ কিছু ফেস করা লাগে। এমনি এমনি আসলে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা এস্টাবলিশ করা যায় না কোনো একটা কোম্পানিতে। আমার কালচারাল রেসিস্টেন্সটা কিন্তু খুব বেশি কাজ করে কোনো একটা কোম্পানিতে। দেখেন কালচারটা কি? কালচারটা হলো লং টাইম ধরে মানুষের ভিতরে যে বিলিফ, এটিটিউড, বিশ্বাসটা গড়ে উঠছে। ঠিক আছে, আমরা এজ এ হিউম্যান বিং আমরা কিন্তু লং টাইমে যেটা বিশ্বাস করি, যে যে সিস্টেমের সাথে আমরা অলরেডি হ্যাবিটেড, ওই সিস্টেমের বাইরে যাইতে চাই না। এটা দেখা গেছে হিস্ট্রিক্যালি, যে আমরা ওই সিস্টেমের বাইরে কিন্তু অনেক সময় ওই সিস্টেমের বাইরে যেতে চাই না। ঠিক আছে, সো এই যে রেসিস্ট্যান্টটা মানুষের, নতুন 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 জিনিসের সাথে আমার আমার নতুন জিনিসের সাথে আমি ইন্ট্রোডিউস হইতে চাই না, ওইটাকেই কালচারাল রেসিস্টেন্স বলে। এটা কিন্তু একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে আমার এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট অ্যাডাপ্ট করার ক্ষেত্রে। ডেটা এন্ড ইনফরমেশন, আমি যে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা দাঁড়া করাবো, ওইটার জন্য প্রচুর ডেটা দরকার হয়। আমি ডেটা অ্যানালাইসিস করেই আমি আসলে ফ্রেমওয়ার্কটা দাঁড়া করাই। সো ডেটা ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি নিয়ে সমস্যা থাকতে পারে অনেক সময়। আমি হয়তো প্রপার ডেটা না পেলে আমার ভুল ইনফরমেশন যাবে,
আমার যদি আমার ডেটা যদি রং হয়, আমি ভুল ইনফরমেশন পাবো, ভুল ইনফরমেশন পাইলে আমার ডিসিশন গুলো ভুল হবে, আমার রিস্কটা কিন্তু প্রপারলি ম্যানেজ হবে না। 3 নম্বর হলো রিসোর্স কনস্ট্রেন্টস। আমার কিন্তু এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট এস্টাবলিশ করার জন্য আমাকে অবশ্যই প্রচুর রিসোর্স দরকার হবে, সেপারেট টিম দরকার হবে। সো আমার রিসোর্স, এটা একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে, আমার রিসোর্স নাও থাকতে পারে। কমপ্লেক্সিটি, এটা কিন্তু একটা মানে খুব ইজি ইজি টাস্ক না এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট এস্টাবলিশ করা, এটা কমপ্লেক্স আছে। সো এটা একটা নেগেটিভ জিনিস। স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, আমাকে অবশ্যই নিজে নিজে করতে পারবো না, আমাকে স্টেক হোল্ডার এঙ্গেজ করা লাগবে। স্টেক হোল্ডার দুইটা হইতে পারে, ইনসাইডের স্টেক হোল্ডার হইতে পারে, আউটসাইডের সাইডের স্টেক হোল্ডার হইতে পারে। এটা একটা চ্যালেঞ্জ। মেজারমেন্ট এন্ড মেট্রিক্স, আমার কিন্তু এই যে আমি সুবিধার কথা বলছি, এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট সেট করলে আমার কি রিসোর্স অ্যালোকেশন গুলো প্রপারলি হয়, বাট আমার কিন্তু আমি যে মেট্রিক্স সেট করব, আমি যে ফ্রেমওয়ার্কটা সেট করব, ওইটা আসলে প্রপার কিনা, আসলে ঠিক কিনা, ওইটা কিন্তু আমার জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। বেনিফিট অফ ইফেক্টিভ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ, আমার বেনিফিট গুলো আমরা শুরুতে কিন্তু ডেফিনেশনের নিচে 3টা বেনিফিট করছিলাম, এখানে আমরা ডিটেল অ্যাডভান্টেজ পড়বো। প্রোয়েক্টিভ প্রোটেকশন, আমি আগে থেকে কিন্তু আমি প্রোটেক্ট করতে পারি, আগে থেকে পজিশন নিতে পারি। প্রোয়েক্টিভ মানে আমি আগে থেকে পজিশন নেওয়া। আমি যদি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট আমি যদি সেট করা থাকে কোনো কোম্পানিতে, সো সে এই সুবিধাটা পায়। আর যে ব্যাংকের এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক থাকে না, কোনো ফ্রেম থাকে না, সে কিন্তু বুঝে না সে কতটুকু রিস্ক নিবে। 2 নম্বর হলো ইনফর্ম ডিসিশন মেকিং, আমি কিন্তু ডেটার বেসিসে অলরেডি আমি প্রচুর ডেটা অ্যানালাইসিস করে আমি ফ্রেমওয়ার্কটা সেট করছি। সো তার মানে এটা একটা ইনফর্ম ডিসিশন। 3 নম্বর হলো রেসিলেন্স, আমি কিন্তু যে কোনো আনফরসিন ইভেন্ট হইলে আমি কি করতে পারি, আমি কাভার দেওয়ার ক্যাপাবিলিটি রাখি, যেহেতু আমি অলরেডি অনেক অ্যানালাইসিস করছি, অলরেডি আমার ফ্রেমওয়ার্ক দ্বারা করানো আছে। রেসিলেন্সের আরেকটা সহজ এক্সাম্পল বলি, ধরেন রেসিলেন্সের হলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার মতো আর কি, হ্যাঁ। ধরেন আপনার বডিতে যদি অ্যান্টিবডি ভালো হয়, আপনি যদি স্ট্রং হন, আপনি যদি রেগুলার ব্যায়াম করেন, হেলদি ফুড খান, হেলদি লাইফ লিড করেন, হ্যাঁ, নিয়মিত ঘুমান, একটু এক্সারসাইজ করেন, হাঁটাহাঁটি করেন, তখন কিন্তু আপনাকে কিন্তু জ্বর অথবা কোনো কিছুতে কাবু করতে পারে না সহজে। বাট আপনি যদি একটু দুর্বল হন, আমার আগামী সপ্তাহে 2 ঘন্টা ক্লাস, আপনি যদি অফিস করেন, বাসায় এসে ঘুমান, ঠিক আছে, সো তখন কিন্তু আপনার কিন্তু রেসিলেন্স কমে যাবে, ঠিক আছে, আপনার কিন্তু রেসিলেন্স কমে যাবে, আপনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। সো তখন কিন্তু আপনি কিন্তু ওই যে ফাইট করতে পারবেন না, ওই যে ইয়ার সাথে আপনি ফাইট করতে পারবেন না। সো ব্যাংকের ক্ষেত্রেও সেম, আপনি যদি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক থাকে, তখন কিন্তু আপনি রেসিলেন্ট হবেন। আপনি কিন্তু যে কোনো আনফরচুনেট ইভেন্ট হইলে, রিস্ক অ্যারাইজ হলে আপনি কি করতে পারবেন, আপনি প্রোটেক্ট করতে পারবেন। অ্যান্টিবডির মতো আপনি বডি যেরকম রেসপন্স করতে পারে, জ্বর আসলে আপনাকে অ্যাটাক করতে পারে না। সো ব্যাংকের যদি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট থাকে, তখন সে তার রেসিলেন্স হয়, সে প্রোটেক্ট করতে পারে। তারপর হলো রিসোর্স অপটিমাইজেশন, আমি যদি প্রপার রিসোর্স অ্যালোকেট করতে করি আমি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে, সো আমার রিসোর্স গুলো অপটিমাইজ করতে পারি, হ্যাঁ, অপটিমাইজ করতে পারি। সো এবার আসি আমি বেনিফিট অফ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের 5 নম্বর হলো আমার স্টেক হোল্ডার কনফিডেন্স। আপনি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস একটু। যেটা বলছিলাম 5 নম্বর বেনিফিট হলো আমার স্টেক হোল্ডার কনফিডেন্স। সো আমার স্টেক হোল্ডার কারা প্রথমে বুঝতে হবে। আমি স্টেক হোল্ডার হইলো আমার কাস্টমার, আমার স্টেক হোল্ডার, রেগুলেটর আমার স্টেক হোল্ডার, তারপর আমার বোর্ড মেম্বার হইলো শেয়ার হোল্ডার যারা, ওরা আমার স্টেক হোল্ডার। সো এই যে স্টেক হোল্ডার ছাড়া কিন্তু একটা কোম্পানি, একটা ব্যাংক কিন্তু রান করতে পারে না, ওদের দরকার খুব বেশি, 2 ইন্ডে দরকার বেশি, ঠিক আছে। সো স্টেক হোল্ডার যখন জানবে যে ওই ব্যাংকটা তার রিস্ক প্রপারলি ম্যানেজ করে, তখন কিন্তু ডিপোজিট বেশি পাবে, তারপর ওই ব্যাংকে ভালোভাবে ব্যবসা বেশি হবে। সো স্টেক হোল্ডার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমার এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট দরকার। সাস্টেনেবল গ্রোথ, আমার এটা কিন্তু মেজর একটা টার্ম, হ্যাঁ, একটা দুইটা ওয়ার্ড, সাস্টেনেবল গ্রোথ। বাট সাস্টেনেবল গ্রোথ দুইটা ওয়ার্ড কিন্তু অনেক ওয়াইড ক্যারি করে, বর্তমানে আমরা সবাই জানি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির কথা। সো ব্যাংকিং ইন্ডাস্ট্রি সাস্টেনেবল গ্রোথ এনশিওর করার জন্য, ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য, অনেক স্ট্রং রাখার জন্য, এবং ওই ব্যাংকিং ইন্ডাস্ট্রি স্ট্রং এর সাথে কিন্তু ইকোনমির একটা রিলেশন আছে। পুরো হোল ইকোনমি কিন্তু ভালো চলবে না যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভালো না যায়। সো সবকিছু ঠিক রাখার জন্য আমার কি করতে হবে, আমাকে অবশ্যই এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক দ্বারা মানে ফলো করা লাগবে, এবং আমার প্রপার রিস্ক, সহজ কথায় প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করা লাগবে।
7 নাম্বার হলো কমপ্লায়েন্স। আমার কমপ্লায়েন্সের জন্য ম্যান্ডেটরি, আমার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফলো করা লাগবে, সো এটার জন্য দরকার। লিমিটেশন গুলো কি, আমরা এখন সুবিধা পড়ছি তাই না, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ডেফিনেশন পড়ছি, সুবিধা পড়ছি, so ঠিক আছে। তো এখন তো অসুবিধাও তো আছে, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের তো এত সহজ না। হ্যাঁ, আমরা চ্যালেঞ্জ গুলো পড়ে আসছি, চ্যালেঞ্জের সাথে অবশ্য লিমিটেশনের একটা রিলেশন আছে, আপনারা একটু মিলাই নিবেন। হ্যাঁ, সো কস্ট ইমপ্লিমেন্টেশন, আমার কস্টলি ইমপ্লিমেন্টেশন, আমার এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট করা খুব সহজ না, খুব চাইলেই সম্ভব হয় না, এখানে কস্ট ইনভলভ আছে। হ্যাঁ, টাকার টাকার খরচের ব্যাপার আছে। কমপ্লেক্স সিস্টেম, এটা সহজ সিস্টেম না, কমপ্লেক্স সিস্টেম এটা এস্টাবলিশ করা লাগে, হিউম্যান এরর। এখানে কিন্তু আমি তো কোনো একটা মানুষ দিয়েই করতেছি, এমপ্লয়ি দিয়ে এটা দাঁড়া করাচ্ছি। সো হিউম্যান এরর কারণে, তার নলেজ গ্যাপের কারণে হোক, তার তার অনিচ্ছাকৃত ভুলের কারণে হোক, হিউম্যান এরর কারণে কিন্তু আমার ভুল ডেটা আসতে পারে। ভুল ডেটা অ্যানালাইসিস করে আমি কিন্তু ভুল রিস্ক ম্যানেজ করতে পারি। হ্যাঁ, ভুলভাবে রিস্ক ম্যানেজ করতে পারি। সো এটা একটা রিস্ক চ্যালেঞ্জের ভিতরে পড়ে, লিমিটেশনের ভিতরে পড়ে, ডিসঅ্যাডভান্টেজের ভিতরে পড়ে। ফলস সিকিউরিটি, ফলস সিকিউরিটির কারণে আমার কি হতে পারে যে আমার এটা একটা লিমিটেশন হতে পারে। 5 নম্বর হলো রেপিড চেঞ্জ অ্যাডাপ্টাবিলিটি। আমি যে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক দ্বারা করাবো, কিন্তু ফ্রেমটা তো বেশি দিন থাকবে না, ফ্রেম তো ভায়োলেট হয়ে যায়, কারণ আমার রেগুলারলি চেঞ্জ আসতেছে, টেকনোলজি চেঞ্জ আসতেছে, আমার ফাইন্যান্সিয়াল রেগুলেটরি চেঞ্জ আসতেছে। সো প্রতিনিয়ত যখন চেঞ্জ গুলো আসতেছে, আমি সেট করে দিলাম যে আমি কি করবো না, যে ধরেন এগ্রিতে আমি 3% বেশি লোন দিব না, কিন্তু গভর্নমেন্ট বলে দিল সার্কুলার করে যে তুমি 5% তোমার পোর্টফোলিও 5% এগ্রিতে থাকা লাগবে। তাহলে কি হলো, রেগুলেটরি চেঞ্জের কারণে কিন্তু আপনার ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল, তাই না? সো এটা কিন্তু মানে এটা একটা সমস্যা আর কি, যে রেপিড চেঞ্জ অ্যাডাপ্টেবিলিটি, আমার কিন্তু তখন আমার ফ্রেমওয়ার্কটা চেঞ্জ করা লাগবে। সো এটা আমার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেশন। এমপ্লয়ি রেসিস্টেন্স, আমার এমপ্লয়ীদের জিনিস ইস্যুটাও দেখতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন, এটা কিন্তু এই মানে আমার জন্য আমি যে অলরেডি ব্যাংকটা রান করতেছি, ওইখানে যে যে প্রসেসে রান করতেছি, তার ভিতরে কিন্তু এক্সট্রা একটা বার্ডেন হয়ে যাবে আমার জন্য, যদি আমি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা সেট করি। তো আমরা শিখলাম, এবার চলে যাচ্ছি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথা বলছি, এবার আমরা চলে যাচ্ছি রিস্ক কালচার এন্ড ইটস ইম্পর্টেন্স। আমরা 1 ঘন্টা পরে একটা বিরতি দিব। সো 1 ঘন্টা হয়ে গেছে, আমরা এইটা পড়ার পরে একটা বিরতিতে যাব। আজকে যেহেতু জুম্মার দিন, সো আমরা খুব 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 চেষ্টা করবো যে খুব স্মুথলি জিনিসটা শেষ করতে, ক্লাসটা শেষ করতে। রিস্ক কালচার এন্ড ইটস ইম্পর্টেন্ট। সো আমি আমি কালচারের ডেফিনেশন অলরেডি বলছি। কালচারটা কি, যে কালচার, এটা এটা মনে রাখেন, এটা অনেক জায়গায় আসে। কালচার হলো একটা ভ্যালুজ, এটিটিউড, বিলিফ এবং বিহেভিয়ার, যেটা একটা মানুষের ভিতরে, একটা অর্গানাইজেশনের ভিতরে লং টাইমে বিল্ড আপ হয়, একদিনে হয় না, লং টাইমে বিল্ড আপ হয়। ঠিক আছে, আপনি ধরেন গভর্নমেন্ট অর্গানাইজেশনে গেলে দেখবেন একরকম কালচার, হ্যাঁ, আবার প্রাইভেট ব্যাংকে গেলে দেখবেন একরকম কালচার। সো এই ডিফারেন্সটা কেন, এটা কি একদিনে হয়েছে না, এটা লং টাইম ধরে বিল্ড আপ হয়েছে। কোত্থেকে হয়েছে, মানে কিভাবে হয়েছে, কারণ ওই কালচারটা ওই 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 অর্গানাইজেশনে ওই এমপ্লয়ীদের ভিতরে লং টাইম ধরে ওরা পোষণ করছে। সো ইম্পর্টেন্স কেন রিস্ক কালচার, রিস্ক কালচারটা ইম্পর্টেন্ট কেন, আমার আমার রিস্ক কালচারটা অবশ্যই ইম্পর্টেন্ট, রিস্ক হ্যান্ডেল করার জন্য, ট্রান্সপারেন্সি, কমিউনিকেশন, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য, রিস্ক রিপোর্টিং করার জন্য, এবং ডিসিশন মেকিং এর জন্য। কি এলিমেন্ট অফ সাউন্ড রিস্ক কালচার, আমি যে রিস্ক কালচার বলতেছি, রিস্ক কালচারের কি এলিমেন্ট গুলা কি কি সাউন্ড রিস্ক ম্যানেজ করার জন্য। কি এলিমেন্ট অফ সাউন্ড রিস্ক কালচার, আমার আমার সাউন্ড রিস্ক কালচারের ওপেন কমিউনিকেশন থাকা লাগবে। এটা না, আপনি একটু কনসেপচুয়ালি মনে রাখেন। হ্যাঁ, একটু কনসেপচুয়ালি মনে রাখেন। আমি কালচার পড়ছি, কালচার হলো একটা অর্গানাইজেশনের বিলিফ, এটিটিউড, বিহেভিয়ার। হ্যাঁ, সো সাউন্ড রিস্ক কালচারের কি এলিমেন্ট গুলো কি কি, সাউন্ড শব্দটা মানে কি, সুন্দর একটা শব্দ তাই না, যে সাউন্ড রিস্ক কালচার, তার মানে সাউন্ড রিস্ক কালচার মানে বোঝাচ্ছে যে ওই ব্যাংকে প্রপারলি রিস্কটা ম্যানেজ হয়, প্রপারলি কালচারটা বিল্ড আপ হয়েছে রিস্ক ম্যানেজ করার জন্য। সো এলিমেন্ট গুলো পজিটিভ হবে, সুন্দর সুন্দর এলিমেন্ট হবে। হ্যাঁ, কি কি হবে, ওপেন কমিউনিকেশন থাকবে, এখানে কোনো ল্যাপসেস থাকবে না, কোনো ব্যারিয়ার থাকবে না, আমার ডেস্ক লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত আমার ওপেন কমিউনিকেশন থাকবে। আমি যদি কোনো একটা কাস্টমারকে মনে করি সে ভায়াবল কাস্টমার না, সে ডিফল্ট হওয়ার চান্স আছে, আমি কি করব, আমার টপ ম্যানেজমেন্টকে ইনফর্ম করব, টপ ম্যানেজমেন্ট ওই অনুযায়ী স্টেপ নিবে। কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যাংক আছে যে আমার ডিসিশন আসে উপর থেকে, যে আমি যে কোন কাস্টমারকে লোন দিবে কি দিবে না, উপর থেকে ডিসিশন আসে। সো উপর থেকে যখন ডিসিশন আসে, তখন কিন্তু ডেস্ক লেভেল খারাপ কিছু দেখলেও বলার কোনো চান্স থাকে না। তাহলে কি এটা ওপেন কমিউনিকেশন হইলো না? সো এটাই হলো আসলে মূল কথা ওপেন কমিউনিকেশনের এবং সাউন্ড রিস্ক কালচারে। তার মানে ওখানে কোনো সাউন্ড রিস্ক কালচার নাই। সো যে ব্যাংকে সাউন্ড রিস্ক কালচার আছে, ওই ব্যাংকে ওপেন কমিউনিকেশন আছে, মানে ডেস্ক লেভেলের এমপ্লয়িরা ডিসিশন নেয় যে আমি লোন দিব কি দিব না। অ্যাকাউন্টেবিলিটি থাকা লাগবে, আমার লোন দেওয়ার ক্ষেত্রে আমার অ্যাকাউন্টেবিলিটি থাকা লাগবে। আমি শুধু ক্রেডিট রিস্ককে ফোকাস করতেছি। হ্যাঁ, সো অ্যাকাউন্টেবিলিটি থাকা লাগবে, আমি লোন দিলাম, লোন ডিফল্ট হইলো, আমাকে কিছু বললো না কেউ, হ্যাঁ, ওই ব্রাঞ্চ ম্যানেজারকে মানে কোনো দায়বদ্ধতা থাকলো না, তাহলে কিন্তু সে লোন দিতেই থাকবে। সো অ্যাকাউন্টেবিলিটি থাকা লাগবে, ট্রেনিং থাকা লাগবে, লিডারশিপ থাকা লাগবে,
তারপর আমার ইনসেনটিভ থাকা লাগবে, আমি যদি ভালো ব্যবসা করি ইনসেনটিভ থাকা লাগবে। লার্নিং ফ্রম মিস্টেক, আমাকে ভুল থেকে শিক্ষা করা লাগবে। আমি ধরেন লেদারে আমি লোন দিলাম, লেদার সেক্টরে আমি 5টা কাস্টমারের লোন দিলাম, 4টাই ডিফল্ট হয়ে গেল। তো আমি কি আবার 6 নাম্বার কাস্টমার কি লেদার সেক্টর থেকে নিব না। তো মিস্টেক থেকে শিখতে হবে যে ওই সেক্টর খারাপ যাচ্ছে, হ্যাঁ। তারপর ট্রান্সপারেন্সি থাকা লাগবে। সো এই জিনিসগুলো আমার কি করতে হবে, সাউন্ড রিস্ক ম্যানেজমেন্টে থাকা লাগবে। সো এই ছিল আমার এই ছিল আমরা আমার সাউন্ড রিস্ক কালচারের পড়া। আমরা ছিলাম আমি 3টা। সো আমরা এই স্লাইডে পড়বো যে আমার ব্যাংকিং বিজনেস লাইন ফ্রম রিস্ক ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। আমরা তো ব্যাংকের বিজনেস কি কি ব্যবসা করে এটা তো অলরেডি দেখছি, বাট রিস্ক ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে ব্যাংক কি ব্যবসা করে থাকে এই জিনিসটা দেখবো। সো এখানে আমরা 3টা ভাগে ভাগ করছি, যে ব্যাংকিং বুক, ট্রেডিং বুক এবং অফ ব্যালেন্স শিট এক্সপোজার। সো ব্যাংকিং বুকে আমার একটা ব্যাংকের কি কি থাকে, আমার লোন এবং অ্যাডভান্স গুলা থাকে হলো ব্যাংকিং বুকে। এবং এই ব্যাংকিং বুকের লোনের অ্যাডভান্স গুলা আমার যে রিস্ক গুলা থাকে এই রিস্ক গুলা ব্যাংক ম্যানেজ করে থাকে, ঠিক আছে। সো এখানে আমি অলরেডি বুঝতে পারছি যে ব্যাংকিং বুকে যেহেতু আমার লোনের অ্যাডভান্স গুলা থাকে, এই পার্টে আমরা ক্রেডিট রিস্কটা ম্যানেজ করে থাকি, আমরা ক্রেডিট রিস্ক বেশি ফোকাস করে থাকি। তারপর আসে 2 নম্বরের ট্রেডিং বুক। ট্রেডিং বুকে আমার শেয়ার এবং আমার বন্ড গুলা থাকে, অনেক ক্ষেত্রে আমার ফরেন কারেন্সি থাকে। সো ট্রেডিং বুকে যে পার্টে আমরা কি করি, মার্কেট রিস্ক গুলা আমরা ম্যানেজ করে থাকি। এই পার্টের সাথে মার্কেট রিস্ক জড়িত বেশি, আমার মার্কেট ফ্লাকচুয়েশনের কারণে ব্যাংক হ্যাম্পার হয় তার প্রফিটেবিলিটি অপারেশনে। সো এই পার্টে আমরা কি করি, আমার মার্কেট রিস্কটা আমরা ফোকাস করে থাকি, মার্কেট রিস্কটা আমরা মনিটর করে থাকি, ম্যানেজ করে থাকি। 3 নম্বরে হলো অফ ব্যালেন্স শিট এক্সপোজার রিস্ক। আমরা কি করি, একটা ব্যাংক প্রচুর গ্যারান্টি দিয়ে থাকে, তাই না? তার ওয়ার্ক অর্ডারের মাধ্যমে হতে পারে, তারপর ওই যে এলসি ওপেনিং এর মাধ্যমে হতে পারে, প্রচুর গ্যারান্টি দিয়ে থাকে, নন ফান্ডেড রিস্ক নিয়ে থাকে, নন ফান্ডেড বিজনেস করে থাকে, ঠিক আছে। সো নন ফান্ডেড যে লোনগুলা, ওই লোনগুলার বা যে কন্ট্রাক্ট গুলা, ওই কন্ট্রাক্ট গুলার কারণেও কিন্তু ব্যাংকের রিস্ক অ্যারাইজ হতে পারে, ওইটা হলো অফ ব্যালেন্স শিট এক্সপোজার আন্ডারে আসবে। সো এই ছিল আমার রিস্ক ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে ব্যাংকের ব্যবসা। এবার আসি ডিফাইনের একটা টপিক, রিস্ক অ্যাপাটাইট। এটা খুবই মজার একটা জিনিস, রিস্ক অ্যাপাটাইট শব্দ থেকে আপনি সহজে মনে রাখেন। অ্যাপাটাইট মানে হলো টেকিং ক্যাপাবিলিটি, যে একটা মানে অ্যাপাটাইট মানে হলো ইচ্ছা আর কি। অ্যাপাটাইট মানে আমি আমার ধরেন বার্গার অ্যাপাটাইট, আমার বার্গার খাওয়ার ইচ্ছা, হ্যাঁ। তো এটা হলো আমার মানে বার্গারের প্রতি আমার অ্যাপাটাইট বেশি, বা ওরকম এভাবে আমি বলতে পারি। সো হোয়াট ইজ দ্য রিস্ক অ্যাপাটাইট? রিস্ক অ্যাপাটাইট হলো একটা ব্যাংকের কতটুকু রিস্ক নেওয়ার তার ইচ্ছা, ওইটাকে বলা হয় রিস্ক অ্যাপাটাইট। সো এখন আমি একটা ব্যাংক কতটুকু রিস্ক নেবে এটা আবার ডিপেন্ড করে কিসের উপরে, তার অলরেডি ক্যাপাবিলিটির উপরে, অলরেডি তার কি পজিশনে আছে, কতটুকু রিস্ক নিছে, এবং আর কতটুকু রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি আছে, ওইটার উপর ডিপেন্ড করে তার ইচ্ছাটা, ঠিক আছে। তো এই হলো রিস্ক অ্যাপাটাইট। যে আমি যদি আরেকটু সুন্দরভাবে গুছাই বলি, রিস্ক অ্যাপাটাইট হলো রিস্ক নেওয়ার উইলিংনেস অফ অ্যামাউন্ট অফ টেকিং রিস্ক। আমার একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কতটুকু রিস্ক নেওয়ার এবিলিটি, সরি ইচ্ছা পোষণ করতেছে, এবং ইচ্ছাটা পোষণ করতেছে বেসড অন অলরেডি সে কতটুকু রিস্ক নিচ্ছে আর কতটুকু রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি আছে। এটা সুবিধাটা কি কি, এটা আমার ক্লিয়ার লিমিট সেট করে দেয়। আমি অলরেডি যেহেতু ডেফিনিশনে বুঝে গেছেন যে রিস্ক অ্যাপাটাইট হলে একটা ক্লিয়ার লিমিট সেট করে দেয়, আমি অতটুকু রিস্ক নিতে পারবো। এবং ইনফরমেশন, আমি যে লিমিট সেট করতেছি যে আমি আরো এতটুকু রিস্ক নিব, এটা তো আমি এমনি এমনি সেট করতেছি না, আমি ডেটা দিয়ে অ্যানালাইসিস করছি যে আমি অলরেডি এতটুকু রিস্ক নিচ্ছি, আমার আরো এতটুকু ক্যাপাবিলিটি আছে রিস্ক নেওয়ার। সো এটা হলো একটা ইনফর্ম ডিসিশন, একটা ডেটার বেসিসে অ্যানালাইসিস করে আমি ডিসিশন নিচ্ছি। হোয়াইট অ্যাপলের রিস্ক, আমি কেন রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্টটা ডেভেলপ করব, আমি আরেকটু অন্যভাবে বলতেছি। রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্ট মানে হলো এটা একটা লিখিত দলিল, লিখিত গাইডলাইন। ওই গাইডলাইনে কিন্তু লেখা থাকে যে আমি এতটুকু রিস্ক আমি নিতে পারবো, ঠিক আছে। সো আমি কিভাবে ডেভেলপ করবো, আমি টিম অ্যালাইনমেন্ট, আমার কিন্তু এটা ডেভেলপ করার জন্য, রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্টটা ডেভেলপ করার জন্য আমি তো এই রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্ট কিন্তু আমি একটা ডিপার্টমেন্ট, ইন্ডিভিজুয়াল কোনো টপ ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন অথবা বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, রিস্কের সাথে তো অনেক কমিটি জড়িত এবং ডিভিশন জড়িত। সো ওই স্পেসিফিক কোনো ডিভিশন কিন্তু একা সে কি করতে পারবে না, রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্টটা সেট করতে পারবে না। তাকে অবশ্যই পুরো হোল ব্যাংকের যে টিমটা, আমার পুরো ব্যাংকের ব্রাঞ্চ এমপ্লয়ি সব ডিপার্টমেন্ট সব মিলে কিন্তু একটা ব্যাংকের টিম আকারে বলা যায়, টিম বলা যায়। সো পুরো ব্যাংকের হোল প্রসেসকে অ্যালাইনমেন্ট করে কনসিডার করে আমাকে কি করতে হবে, রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্টটা সেট করতে হবে।
লিখতে হবে। রিস্ক কন্ট্রোল আমাকে কি করতে হবে, আমি রিস্ক কন্ট্রোল মেকানিজম ও আমি অ্যাপ্লাই করব রিস্ক অ্যাপাটাইট সেট করার ক্ষেত্রে, যে আমি কিভাবে আমি তো বলতেছি এতটুকু রিস্ক নিব, এবং ওই অতটুকু রিস্ক আমি কিভাবে কন্ট্রোল করব ওইটাও আমি সেট করব রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্টে। ট্রাস্ট বিল্ডিং, যে আমার এই রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্ট যদি একটা ব্যাংকের থাকে, কাস্টমারের ট্রাস্ট বেশি থাকে, রেগুলেটরের কিন্তু ওই ব্যাংকের প্রতি ট্রাস্ট বেশি থাকে। সো এই ছিল আমার, আমি কেন করব রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্ট কেন লিখবো, হ্যাঁ, যে আমি কেন ডেভেলপ করব আমার টিম অ্যালাইনমেন্টের জন্য, যে পুরো টিম রে একসাথে চালানোর জন্য, রিস্ক কন্ট্রোল করার জন্য এবং ট্রাস্ট বিল্ডিং এর জন্য। এই তিনটা কারণে আমি এটা রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্টটা আমি ডেভেলপ করব, এস্টাবলিশ করব। অবজেক্টিভটাকে কি, আমি অবজেক্টিভ হলো সেট বাউন্ডারি, আমি রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্টের মাধ্যমে আমি বাউন্ডারি সেট করে দিচ্ছি। গাইড ডিসিশন মেকিং, আমি কিন্তু অলরেডি আমি ডাটা অ্যানালাইসিস করে আমি সেট করতেছি, সো ডিসিশনটা গাইডেড ডিসিশন হয়। এনহ্যান্স রেসিলিয়েন্স, আমার কিন্তু ক্যাপাবিলিটি বেশি হয় যে আরো রিস্ক নেওয়ার, যদি অ্যাপারেট স্টেটমেন্ট থাকে। আমার যদি রিস্ক অ্যাপারেট স্টেটমেন্ট না থাকে তাহলে কিন্তু আমি বুঝি না আমি কতটুকু রিস্ক নিতে পারবো। সো আমি যদি অ্যাপারেট স্টেটমেন্ট থাকে, আমি ফিউচারে কিন্তু আরো রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি গ্যাদার করতে পারি। অ্যালাইন উইথ স্ট্র্যাটেজি, আমি তো অলরেডি যে আমার এক্সিস্টিং স্ট্র্যাটেজি গুলো আছে ওই স্ট্র্যাটেজির সাথে অ্যালাইনমেন্ট করে কিন্তু আমি রিস্ক অ্যাপারেট স্টেটমেন্টটা সেট করে থাকি। প্রায়োরিটাইজ রিস্ক, আমি কিন্তু এখানে রিস্ক প্রায়োরিটাইজ করে থাকি, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। অপটিমাইজ রিস্ক ম্যানেজমেন্ট, আমার কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা অপটিমাইজ হয়। বেনিফিট অফ আর্টিকুলেটিং রিস্ক অ্যাপারেট, আমার বেনিফিটটা কি, আমি যে রিস্ক অ্যাপারেট নিব, সো হোয়াই ডেভেলপ রিস্ক অ্যাপারেট স্টেটমেন্ট, ওইটার সাথে কিন্তু এটার একটা মিল আছে, সেম কোশ্চেন বাট ডিফারেন্ট অ্যান্সার আর কি। আমি আমার অ্যাডভান্টেজ গুলো কি কি, ক্লিয়ার ডিরেকশন পাই, আমার রিস্ক স্টেটমেন্ট থাকলে আমি ক্লিয়ার একটা ডিরেকশন পাচ্ছি, আমি এতটুকু রিস্ক নিতে পারবো, এতটুকু নিতে পারবো না। ইনফর্ম ডিসিশন মেকিং, এটা আমরা অলরেডি বলে আসছি। কনসিস্টেন্সি থাকা লাগে। রিসোর্স অ্যালোকেশন, আমার প্রপার রিসোর্স অ্যালোকেশন হয়। রেসিলেন্স, আমার রেসিলেন্স ক্যাপাবিলিটি বাড়ে। স্টেক হোল্ডার কনফিডেন্স, এটাও আমরা আগের বেনিফিটে বলে আসছি। স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, সো দুইটা কোশ্চেন একই, আমরা একটা পড়লেই হবে। এবার আমরা আসি ওয়াই টু ডেভেলপ এ রিস্ক অ্যাপারেট ফ্রেমওয়ার্ক স্টেটমেন্ট, আমরা কিভাবে রিস্ক অ্যাপারেট স্টেটমেন্টটা ডেভেলপ করবো। অ্যাসেস কারেন্ট রিস্ক প্রোফাইল, এটা আমরা অলরেডি ডেফিনিশনে দেখে আসছি, তাই না? আমি যে রিস্ক অ্যাপারেট কতটুকু রিস্ক নিব এটা বোঝার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমি অলরেডি কতটুকু রিস্ক নিচ্ছি এটা আমার অ্যাসেস করতে হবে। 2 নম্বর হলো ডিফাইন রিস্ক টলারেন্স, আমার রিস্ক টলারেন্স কতটুকু, আমার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি কতটুকু আছে ওইটা দেখতে হবে। 3 নম্বর ইনভলভ স্টেক হোল্ডার, আমি একা একা নিতে পারবো না, আমার স্টেক হোল্ডারদের ইনভলভ করা লাগবে। এস্টাবলিশ রিস্ক লিমিট, আমি লিমিট সেট করা লাগবে এটা ডেভেলপ করার জন্য, ঠিক আছে? সো আমি এখন আমি 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 কি করলাম, আমি কিভাবে ডেভেলপ করবো এটা দেখলাম। আমি রিস্ক অ্যাপারেট স্টেটমেন্ট শুধু ডেভেলপ করলেই হবে না, এটাতে অ্যাডাপ্ট করা লাগবে, ইমপ্লিমেন্ট করা লাগবে, তাই না? সো ইমপ্লিমেন্ট করার জন্য আমার কি করতে হবে, কমিউনিকেট করা লাগবে সব ডিপার্টমেন্টের সাথে, আমার ইমপ্লিমেন্ট এন্ড মনিটর করা লাগবে, কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করা লাগবে। আমি শুধু একবার ইমপ্লিমেন্ট করে বসে থাকলে হবে না, আমাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা লাগবে। সো আমি একটু যদিও দ্রুত যাচ্ছি কিন্তু জিনিসগুলো খুবই সহজ। রিস্ক অ্যাসেসমেন্ট এক্সপেক্ট, আমি এখন কি করছি, রিস্ক অ্যাপারেট নিয়ে কথা বলছি, রিস্ক অ্যাপারেট কেন দরকার, কেন ডেভেলপ করবো, কিভাবে ডেভেলপ করবো, সবকিছু শিখছি। এখন আমরা আসতেছি রিস্ক অ্যাসেসমেন্ট এক্সপেক্ট। আমার রিস্ক অ্যাসেসমেন্টটা কি, আমি রিস্ক অ্যাসেসমেন্টটা কি, রিস্ক অ্যাসেসমেন্ট হলো আমার কি, আমার রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট, প্রসেসের একটা পার্ট। এই পার্টে আমি কি করি, রিস্ক আইডেন্টিফাই করে থাকি, অ্যানালাইজ করে থাকি, ইভালুয়েট করে থাকি, ঠিক আছে? এটার পারপাসটা কি, আমার পারপাসটা হলো প্রায়োরিটাইজ, আমার রিস্ক অ্যাসেসমেন্টের পারপাসটা কি, আমি এটার পারপাসটা হলো আমি কি করি, আমি প্রায়োরিটাইজ করে থাকি যে রিস্ক, আমি কোন রিস্কটাকে বেশি প্রায়োরিটি দিব, কোন রিস্ক গুলাকে কম প্রায়োরিটি দিব। আউটকামটা কি, আমার আউটকাম হলো আমি কি করতে পারি, যে রিস্ক অ্যাসেস করার কারণে আমি কি করতে পারি, আমার ইনফর্ম ডিসিশন নিতে পারি। আমার পুরো রিস্ক অ্যাসেসমেন্টটা কিন্তু পুরো রিস্ক ম্যানেজমেন্টের আমার ভাইটাল পার্ট হিসেবে কাজ করে, কারণ আমি যদি রিস্ক অ্যাসেস না করি আমি কিন্তু রিস্ক ম্যানেজ করতে পারবো না, আমি বুঝবো না কোনটা রিস্ক বেশি কোনটা রিস্ক কম, ঠিক আছে? সো এই হলো আমার রিস্ক অ্যাসেসমেন্ট। আমার এটা অবশ্য আমরা রিস্ক অ্যাসেসমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের ডিফারেন্স আমরা একবারে ক্লাসের শুরুতে পড়ছি, এখানে রিপিটেশন হইলো। আমরা এখন আসবো ইম্প্যাক্ট অফ ইনকনসিস্টেন্স এন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিস্ক অ্যাসেসমেন্ট। আমার যদি রিস্ক অ্যাসেসমেন্টটা যদি ভুল হয়, আমার হোল রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস, একটু চিন্তা করেন, হোল রিস্ক ম্যানেজমেন্টের প্রসেসের ফার্স্ট স্টেপ হলো রিস্ক অ্যাসেস করা, আর আমি অ্যাসেসমেন্টে যদি ভুল করে থাকি আমার কিন্তু ফুল প্রসেসটাই নষ্ট হয়ে যাবে। সো কি কনসিকুয়েন্স গুলো কি কি দেখি, এক নম্বর হলো পোর ডিসিশন মেকিং, আমার ডিসিশনটা ভালো আসবে না, আমরা সবাই জানি। ইনক্রিজ ভালনারেবিলিটি, আমার ভালনারেবল হয়ে যাবে। রিসোর্স মিস অ্যালোকেশন, আমার রিসোর্সটা মিস অ্যালোকেট হবে, প্রপার অ্যালোকেশন হবে না, আমার রেপুটেশন ড্যামেজ হবে, আমার তো রিস্ক ম্যানেজই করতে পারবো না, রেপুটেশন ড্যামেজ তো হবেই। আমার রেগুলেটরি পেনাল্টি হবে, আমার রেগুলেটর আমাকে পেনাল্টি দিবে যেহেতু আমি রিস্ক ম্যানেজ করতে পারি নাই। ফাইন্যান্সিয়াল লস, আমার শুধু রিস্ক ম্যানেজমেন্ট যে রেপুটেশন লসের সাথে জড়িত তা না, আমার ফাইন্যান্সিয়াল লসও কিন্তু হবে। এবার আসে রিস্ক ট্রিটমেন্ট, এটা আমি পড়াবো না, আপনি দেখেন নাম থেকে দেখেন ট্রিটমেন্ট মানে কি, ডাক্তার ট্রিটমেন্ট দেয় কিভাবে মানে বলেন তো? ডাক্তার কিন্তু আগে দেখে যে আপনার সিমটম গুলো শোনার পরে সে যদি ফার্দার মনে করে যে তার রিপোর্ট দরকার, টেস্ট করা দরকার আছে, সে ব্লাড টেস্ট দেয় বা অন্য কোনো টেস্ট দেয়, টেস্ট দেখার পরে কিন্তু সে ওষুধ দেয়,
হ্যাঁ, সে আগে বোঝার চেষ্টা করে সমস্যাটা কি, তারপরে সে কিন্তু ট্রিটমেন্ট দেয়, ওষুধ দেয়। সো রিস্ক ট্রিটমেন্টটা সেম, আমি আগে রিস্কটা বুঝবো, রিস্কটা কি। আমি একটা ব্যাংক রান করতেছি, ব্যাংক পরিচালনা করতেছি, পরিচালনা করতে গিয়ে কি কি রিস্ক ফেস করতে পারি, বর্তমানে কি কি রিস্ক এর ভিতরে আমি আসি, তারপর আমি কি করি স্টেপ গুলা নিই যে আমি কিভাবে রিস্ক গুলো মিটিগেট করবো। সো এই যে আমি ওষুধ দেওয়া আর আমি রিস্ক গুলাকে কন্ট্রোল করা, মিটিগেট করার জন্য যে স্টেপ গুলা নিচ্ছি, ওইটাই হলো রিস্ক ট্রিটমেন্ট। ডাক্তার যেমন আগে বোঝার চেষ্টা করে, রিস্কের ক্ষেত্রেও ব্যাংকের ক্ষেত্রে আগে সে বোঝার চেষ্টা করবে রিস্ক গুলা কি কি, তারপর সে এটা কি করবে, মিটিগেট করার চেষ্টা করবে। ওইটা হলো রিস্ক ট্রিটমেন্ট। স্ট্র্যাটেজি গুলা কি কি, রিস্ক স্টেটমেন্টের স্ট্র্যাটেজি গুলা কি কি, আমি কি করতে পারি অনেকগুলো, এটা কিন্তু খুব মজার একটা পড়া, বুঝছেন। আমি 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 ট্রেড রিস্ক দিয়ে যদি বুঝাই, আমি অ্যাভয়েড করব। আমি কোনো কাস্টমার যদি মনে হয় যে সে রিস্কি কাস্টমার, সে আমার টাকা নিয়ে ফেরত দিবে না, আমি কি করলাম, তাকে অ্যাভয়েড করবো, আমি তাকে লোন দিবই না। ঠিক আছে, প্রথম স্ট্র্যাটেজি। 2 নম্বর রিডাকশন, আমি তাকে 5 কোটি টাকা দেওয়ার কথা ছিল, যখন আমি বুঝছি সে তার রিপেমেন্ট ক্যাপাবিলিটি নাই, আমি তাকে 2 কোটি টাকা লোন দিলাম। 3 নম্বর হলো ট্রান্সফার, আমি কি করতে পারি, আমি ইন্স্যুরেন্স করতে পারি, যে আমি লোন দিয়ে ফেলছি বলে আমি এখন ইন্স্যুরেন্স করলাম, লোন ডিফল্ট হইলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে পে করবে। 4 নম্বর হলো অ্যাকসেপ্টেন্স, আমি আমি কিছু করার নাই, আমার ব্যবসা করতে গেলে, আমি টাকার ব্যবসা করতেছি, টাকার ব্যবসা করতে গেলে আমার কিছু রিস্ক থাকবেই, তো আমাকে কিছু রিস্ক নেওয়াই লাগবে। সো এটা একটা ট্রিটমেন্ট। হ্যাঁ, 5 নম্বর হলো ডাইভার্সিফিকেশন, আমি কোনো একটা সেক্টরে, কোনো একটা ব্যক্তিকে, কোনো রিস্ক, কোনো একটা ডিভিশনে আমি বেশি লোন না দিয়ে আমি ডাইভার্সিফাই করে আমি রিস্ক লোন দিতে পারি, তাতে কি হলো, আমার ট্রিটমেন্ট হয়ে গেল। হ্যাঁ, কন্টিনজেন্সি প্ল্যানিং, আমি কি করতে পারি, কন্টিনজেন্সি প্ল্যানিং করতে পারি, আনসার্টেন কোনো ইভেন্ট হওয়ার ফলে আমাকে কি রিস্ক অ্যারাইজ হতে পারে, কি ঘটনা ঘটতে পারে, কতটুকু লস হতে পারে, ওইটার জন্য আমি কি করতে পারি, এখন প্রভিশন রাখতে পারি। এই হলো রিস্ক ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি। এই যে এই পড়াটা আমার কাছে খুবই মজা লাগছে, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবার আসি রিস্ক গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, সো রিস্ক গভর্নেন্স, গভর্নেন্স শব্দটা আসলেই মনে হবে মনিটর করা, গভর্নেন্স মানে কিন্তু টপ লেভেলের কাজ, বোর্ডের কাজ, ম্যানেজমেন্টের কাজ। সো রিস্ক গভর্নেন্সটা হলো একটা প্রসেস, যে প্রসেসে কি করা হয়, আমি রিস্ক গুলাকে ম্যানেজ করে থাকি, মনিটর করে থাকি, রিভিউ করে থাকি। কি রোল ইন রিস্ক গভর্নেন্স, কি, তাই এই যে বলতেছি আমি গভর্নেন্সের মাধ্যমে মনিটর করি, স্ট্র্যাটেজি নেই, ইমপ্লিমেন্ট করি, রিভিউ করি। তো রোল গুলা কি কি, কিভাবে করি, প্রসেসটা কি, বোর্ড অফ ডিরেক্টর, এখানে বোর্ড অফ ডিরেক্টর রোল প্লে করে, রিস্ক কমিটি রোল প্লে করে থাকে, চিফ রিস্ক অফিসার রোল প্লে করে থাকে, রিস্ক ওনার। হ্যাঁ, রিস্ক ওনারটা হলো যে লোনটা দিছে, ধরুন ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্বে লোনটা দিছে, তো ব্রাঞ্চ ম্যানেজার এখানে রিস্ক ওনার। হ্যাঁ, সো ক্লিয়ার, সহজ। রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন, এই জিনিসগুলো আমার রোল প্লে করে থাকে, এই পার্টগুলো রোল প্লে করে থাকে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো এই ছিল আমার আমার রিস্ক গভর্নেন্স থেকে 2টা কোশ্চেন পড়লাম। আমরা এখন চলে যাচ্ছি 3 লাইন ডিফেন্স মডেল অফ রিস্ক ম্যানেজমেন্ট। এটা এটা একটা কমন একটা টার্ম, 3 লাইন ডিফেন্স। আপনি একটা কথা চিন্তা করেন, ধরেন আপনার একটা বাউন্ডারি ওলা বাড়ি আছে। হ্যাঁ, আপনার বাউন্ডারি, আপনি কেন বাউন্ডারি দিচ্ছেন, কেন গেট দিচ্ছেন, তারপর আবার বাসার দরজা দিচ্ছেন, কেন, রিস্ক যাতে না হয়, চোর ডাকাত অথবা কোনো প্রাকৃতিক বাতাস টাতাস ঝড় ঝাপটা যাতে আপনাকে আঘাত করতে না পারে। হ্যাঁ, সো আপনি দেখেন, প্রথম যে আপনি বাউন্ডারি, আপনার বাড়ির চারপাশে একটা বাউন্ডারি দিচ্ছেন। সো বাউন্ডারিটা কি, আপনি দেয়ালের বাউন্ডারি দিলেন, ইট গেথে। সো এটা আমার আপনার ফার্স্ট লাইন ডিফেন্স, তো ঢোকার আগে সে প্রথম বাধা খাবে যে সে বাউন্ডারিতে আটকে যাবে। তারপর আপনি কি দিলেন, আপনার বিল্ডিং এ ঢোকার আগে আপনি কলাপসের উপর গেট দিলেন, মেইন গেটে। হ্যাঁ, সো এটা আপনার সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করবে, সেটা কিন্তু ব্রিচ করে ভিতরে ঢুকতে পারবে না। থার্ড হলো আপনার আপনার দরজা, আপনার বাসায় ভিতরে ঢোকার জন্য আপনি দরজা দিচ্ছেন। ঠিক আছে, সো ব্যাংকের ক্ষেত্রেও সেম, এই 3টা মডেল ফলো করা হয়। সে আপনি ধরেন ডেস্ক লেভেলে যারা অ্যাকাউন্ট ওপেন করতেছে, লোন দিতেছে, হ্যাঁ, সে ফার্স্ট লাইন ডিফেন্সে কাজ করে, সে রেগুলারলি মনিটর করে থাকে। হ্যাঁ, অপারেশনাল স্টাফ যারা আছে ফার্স্ট লাইন ডিফেন্সে। সেকেন্ড লাইন ডিফেন্স হলো রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন আছে, ওরা কি করে থাকে, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন রিস্ক নিয়ে কাজ করে থাকে। থার্ড লাইন ডিফেন্স হলো ইন্টারনাল অডিট। আপনি দেখেন ইন্টারনাল অডিট কি করে থাকে, ইন্টারনাল অডিট হলো আপনার ইন্টারনাল অডিট, প্রত্যেকটা ব্রাঞ্চ, প্রত্যেকটা হেড অফিসের সবকিছু আমার ইন্টারনাল অডিট টাইম টু টাইম মনিটর করে থাকে, অডিট করে থাকে রিস্ক মিনিমাইজ করার জন্য। এটা হলো আপনার দরজা, মনে করেন একবারে দুবার ইয়ার ক্ষেত্রে। তো এই 3টা ডিফেন্সে আপনার কি হয়, তিনটা 3 ভাবে আমার 3 লাইন ডিফেন্স আমার এভাবে অ্যাপ্লাই হয় একটা ব্যাংকে রিস্ক মিটিগেট করার জন্য। এবার আসি বেনিফিট কি, আমি 3 লাইন ডিফেন্স কেন অ্যাপ্লাই করবো, তাই না, শুধু শুধু অ্যাপ্লাই করবো না। বেনিফিট গুলো কি, এনহান্স রিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ, আমার রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রং করে, ইমপ্রুভ গভর্নেন্স, স্ট্রং কমপ্লায়েন্স, এফিশিয়েন্ট অপারেশন, হ্যাঁ, আমার ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল, স্টেকহোল্ডার কনফারেন্স, আর্লি রিস্ক ডিটেকশন। এই অ্যান্সারটার সাথে রিস্ক ম্যানেজমেন্টের একটা মিল আছে। সো আপনি রিস্ক ম্যানেজমেন্টটা পড়লে এখানে 3 লাইন ডিফেন্স একই জিনিস। আপনি আরেকটু চিন্তা করেন, আপনি 3 লাইন ডিফেন্সে কি করতেছেন, 3 লাইন ডিফেন্সও রিস্ক ম্যানেজ করতেছেন, রিস্ক ম্যানেজমেন্ট করতেছেন। সো আপনার বেনিফিট তো সেমই হবে, তাই না, ডিফারেন্স হওয়ার কথা না। সো এটা আমি পড়াচ্ছি না, এটা আপনার অবশ্যই পড়ে নেবেন। স্ট্রেংথেনিং, স্ট্রঙ্গারিং সেকেন্ড লাইন ডিফেন্স এন্ড থার্ড লাইন ডিফেন্স। সো এখানে বলতেছে, এটা একটা কোশ্চেন আসতে পারে যে আপনি কি মনে করেন যে আপনার ব্যাংকে সেকেন্ড লাইন এবং থার্ড লাইন ডিফেন্সটা একটু স্ট্রং করা দরকার, অবশ্যই দরকার। ঠিক আছে,
আপনি এখানে এই জিনিসটা লিখবেন যে হ্যাঁ আমার সেকেন্ড লাইন ডিফেন্সে আমার রিস্ক ডিভিশনকে স্ট্রং করা দরকার, ওদেরকে ট্রেন আপ করা দরকার। থার্ড লাইন ডিফেন্সে আমার ইন্টারনাল অডিটকে আমি কি করতে হবে, আর একটু ম্যান পাওয়ার বাড়ানো লাগবে, স্ট্রং করা লাগবে। এবার আসি আন্ডারস্ট্যান্ডিং দ্য রেসিডুয়াল রিস্ক। আমরা চ্যাপ্টারের শেষে চলে আসছে। রেসিডুয়াল মানে কি, তলানি, তাই না? তলানিতে যেগুলো পড়ে থাকে, তাই না? আমি আবারও বলতেছি, রেসিডুয়াল মানে নাম দেখে মনে হচ্ছে যে তলানিতে যেগুলো থাকে। আপনি সব কিছু করলেন রিস্ক মিটিগেট করার জন্য, হ্যাঁ, আপনি রিস্ক ম্যানেজমেন্ট কমিটি করলেন, আপনি সবকিছু করলেন, স্ট্র্যাটেজি নিলেন, ফ্রেমওয়ার্ক দ্বারা করাইলেন, অ্যাপাটাইট সেট করলেন, সবকিছু করলেন, করার পরেও কিন্তু আপনি একটা লেভেলে একটা পরিমাণ রিস্ক আপনার কাছে থেকে যাচ্ছে, যেটা আপনি চাইলেও মিটিগেট করতে পারবেন না, যেহেতু আপনি ব্যাংক ব্যবসা, লোন ব্যবসা করতেছেন, লোনের ব্যবসা যেহেতু করতেছেন, ডিফল্ট কিছু হবেই। তো ওইটাকে বলা হচ্ছে যে রেসিডুয়াল রিস্ক। ওকে, সে ছিল আমাদের মডিউল 1 এর পর। আমরা অনেক কিছু পড়ছি, অনেক লেন্দি পড়ছি, অনেক টাইম